আমার ভাইয়াকে বেশি ভালোবাসি। আর তুমিও। যদি কোনোদিন এই ভালোবাসা আমাদের মাঝখানে এসে যায়, তখন কি হবে? এসব ভেবে লাভ, এমন কিছু হবে না। আমরা শুধু শুধু নিজের মন নষ্ট করছি। যেটা কোনোদিন হওয়ার না সেটা ভাবছি। আর রিমান তো জানেই আমাদের বিষয়ে। হ্যাঁ, জানি। কবে বললা? তোকে বলার আগে ঠিক কত বছর হয়েছে মনে নেই। ভাইয়া কিছু বলেনি? ভালোবাসি এটা জানার পরে তো কিছু বলেনি। শুধু কি? শুধু কি? না, কিছু না। বিয়ে সুন্দরভাবে হয়ে যায়। এখন যাওয়ার পালা। শালিকারা আবার আটকিয়েছে। জুতা চুরি করে আবার টাকা আবদার করছে। সুন্দর মেয়েরা চোরও হয় জানতাম না। রিমি ফারহানের দিকে কটমট করে তাকায়। ফারহান চুপ হয়ে যায়। বিয়েতে আর কারো লাভ হোক আর না হোক, শালীরা ইচ্ছে মতো টাকা রোজগার করে। এখন কত টাকা লাগবে? তারা 20,000 টাকা দাবি জানায়। ঠিক আছে, জুতো তোমরা রেখে দাও। আমি জানতাম এমন কিছু হবে, তাই আগেই ব্যবস্থা করে রেখেছি। সুমন নিয়ে আয়। সুমন একটা বক্স আনে। সেখানে নতুন জুতো ছিল। সেটা বের করে আরাফকে পরিয়ে দেয়। সবাই মন খারাপ করে ফেলে। আরাফ টাকা বের করে দিয়ে দেয়। সবাই খুশি হয়ে যায়। এটা মনের পক্ষ থেকে বিয়ের ট্রিট হিসেবে রেখো। আমাদের ট্রিটটাও কিন্তু বাকি আছে, মনে রাখিস। বিয়ে কিন্তু তোদেরও হবে, মনে রাখিস। এখন বিদায়ের পালা। সবাই কান্নাকাটি করছে। কিছু কিছু আত্মীয় তো এমনভাবে কান্না করছে যে বোঝা যাচ্ছে না কান্না করছে নাকি গান গাইছে। কিন্তু আমার কোনো কান্না আসছে না। সবাই আমাকে ধরে কান্না করছে। এখন যদি আমি কান্না না করি তাহলে কেমন দেখায়? এত দুঃখের কথা মনে করছি, কিন্তু আমার কোনো দুঃখের কথা মনেই পড়ছে না। আচ্ছা, চোখ দিয়ে পানি না আসুক, কান্নার ভাব নিয়ে মুখ দিয়ে আওয়াজ করলেই হবে। মন ঠিক তেমনই করে কান্নার ভাব নিয়ে মুখ দিয়ে শুধু আওয়াজ করে কান্নার। এমন করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। আরাবও বসে। ফারহান গাড়ি চালাতে বসে ড্রাইভারকে বার করে। আর রিমান সামনে বসে, শুধু তাদের কথা শোনার জন্য। তোরা এই গাড়িতে কি করছিস? কেন, কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। গাড়ি চালু করতে মন একদম স্বাভাবিক হয়ে যায়। কান্না থামিয়ে দেয়। এটা দেখে তিনজন বেশ অবাক হয়। এই, তুমি কি কান্নার অভিনয় করলে না এতক্ষণ? এত চেষ্টা করছি কিন্তু কান্না আসছেই না। আর আমি এটা বুঝলাম না, এখান থেকে এখানে আমার শ্বশুর বাড়ি, হেঁটে যাওয়া যাবে, তাহলে এত কান্না করার কি আছে? কিন্তু তোমার আত্মীয়রা অনেক কষ্ট পেয়েছে। কিভাবে কান্না করছিল? আরে ওদের তো আমি চিনি না, এক দুবার দেখেছিলাম হয়তো। যাও, একটু কান্না আসছিল, ওদের দেখে কান্নাটাও চলে গেছে। সত্যি বলতে আমার অনেক হাসি পাচ্ছিল। ওর কথা শুনে সবাই হাসতে থাকে। একটু পরেই বাসার সামনে চলে আসে। ওদের অনেক সুন্দর স্বাগতম করা হয়। আর আবার মন গাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে যাচ্ছে। চারপাশে ফুল ছিটানো হচ্ছে তাদের উপর। দরজার সামনে যেতেই ফারহান বলে, আরাব, তোর বউকে কোলে করে ভেতরে নিয়ে যায়। ফারহানের বলতে দেরি আরাবের কোলে নিতে দেরি করে না। মুন অবাক হয়ে যায়। আরাব কোলে করে মুনকে ভেতরে নিয়ে যায়। হলরুমে নিয়ে নামায়। দেখে বোঝা যায় না যে তুমি এত ভারী। এক্সকিউজ মি, আমি মোটেও ভারী না, আমার লেহেঙ্গাটা ভারী। থাক, বেচারার লেহেঙ্গার দোষ দিয়ে লাভ নেই। রাত অনেক হয়েছে, তাই মুনকে অন্য রুমে নিয়ে যেতে লাগলে মুন ইচ্ছে করে আরাবের রুমে যায়। এখনই একসাথে থাকার ইচ্ছে আছে না? মুন ইশারা দেয়। আরাব তাকিয়ে দেখে সবাই দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। আরাব এখন খেয়াল করে, একটু লজ্জাও পায়। মা, আমি এই রুমে থাকবো, অন্য রুমে আমার থাকতে ইচ্ছে করছে না। তুমি আরফকে বললো না অন্য রুমে যেতে? আমি কেন যাব? আমি যাব না। কে শুনে কার কথা? আরাবকে ধাক্কিয়ে অন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়। এখন শুধু আপনার রুম কবজায় করেছি, আগে কি দেখুন কি হয়। বেশ অনেকক্ষণ পর আরাব তার রুমে নক না করেই ঢুকে যায়। গিয়ে দেখে মুন তার সব গহনা খুলে ফেলেছে। মাথার ঘোমটাও নেই। আয়নার সামনে দাঁড়িয়ে ভিন্ন পোজ দিচ্ছে। দিন দিন মেয়েটার দিকে আমি অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছি। মুন খেয়াল করে আরাব দরজার সামনে দাঁড়িয়ে আছে। কারো রুমে আসতে হলে নক করে আসতে হয়, জানেন না? এটা আমার রুম, আমার বউ, আমি কেন অনুমতি নিয়ে আসবো? আমি বিয়েটা কিন্তু নিজের ইচ্ছেই করিনি। কিন্তু তোমায় দেখে তো তেমন মনে হচ্ছিল না। বেশ আনন্দ করে নাচছিলে। আরে বিয়ে তো একবারই হয়, বারবার তো হয় না। এখন যদি আমি মুখ ঘুমরা করে বসে থাকি তাহলে আমার বিয়ের ভিডিও ভালো হবে না। আমার বাচ্চা নাতি হলে তাদের কি দেখাতে হবে না? কি আবার বলো, কাদের দেখাবে? আরে আমার বাচ্চা আর নাতিদের। আমাদের বাচ্চা তো তখন হবে যখন। মুন সাথে সাথে তার দুহাত দিয়ে সামনে ধরে। এটা তো মুখ থেকে বেরিয়ে গেছে। সত্যিটা বলো যে তোমার আমার কাছে আসার পুরো ইচ্ছে আছে। মোটেও না। সত্যি? মুন আরো নিচের দিকে যেতে নিলে পড়ে যেতে নেয়। আরাব ধরে নিজের কাছে নিয়ে আসে।
আরাফ মুনের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আরাফ ক্রমশ মুনের ঠোঁটের দিকে এগিয়ে আসছে। মুন চোখ বন্ধ করে ফেলে। আরাফ মুনকে কিস করতে গিয়েও করে না, মুনের দিকে তাকিয়ে হেসে বলে, তুমি যেটা চেয়েছো আমি করি, সেটা আমি করব না। মুন চোখ খুলে তাকায়। আরাফ মুনকে ছেড়ে দিয়ে আলমারি থেকে একটা গেঞ্জি আর প্যান্ট নিয়ে চলে যায়। মুন শুধু আরাফের যাওয়া দেখে। কিছুক্ষণ পরে মুনের হুঁশ ফিরে। আমি যেটা চাইছি মানে আমি কি চাইছি? বিলাই একটা। সকালে মুন ঘুম থেকে উঠে দেখে 9টা বেজে গেছে। সে ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে মাথা চুলকাতে চুলকাতে হালকা চোখ বন্ধ করে হাঁটতে থাকে আর মা মা করে ডাকতে থাকে। মা, মা একটু চা করে দাও না মা। মুন এভাবে ঘুম ঘুম চোখে যেতে যেতে আরাবের সাথে ধাক্কা খায়। মুন বিরক্তি ভাব নিয়ে তাকায়, দেখে আরাব পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সকাল সকাল আপনি আমার বাসায় কি করেন? ম্যাম, একটু আশেপাশে তাকিয়ে দেখেন প্লিজ। কেন, আশেপাশে কি আছে? আশেপাশে তাকিয়ে এ কি? আমি কোথায়? আপনি কি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছেন নাকি? কিডন্যাপ করে না, বিয়ে করে নিয়ে এসেছি। এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি? মুন কিছুক্ষণ আরাবের দিকে তাকিয়ে থাকে, তারপর তার মনে পড়ে। আমি তো ভুলে গিয়েছিলাম। ও নো, কেউ আমাকে এইভাবে দেখে ফেলো না তো। নতুন বউ গেঞ্জি প্লাজো পরে হাঁটছে, কি বলবে? দেখেছে তো। কে দেখেছে? কেন, আমি দেখেছি। আরে ধুর, আপনি দেখলে সমস্যা নেই। তার মানে তোমাকে দেখার অনুমতি দিয়ে দিয়েছো? কি করছেন কি আপনি? সারেন, আমাকে কেউ দেখে ফেলবে। ও, আমি ধরেছি এটাতে কোনো সমস্যা নেই। কেউ দেখে ফেলবে এটাতে ভয়। দ্যাটস গুড। আপনি সবকিছু নিজের মতো ভাববেন না। তখনই কেউ উপরে আসার শব্দ পায়। মুন তাড়াতাড়ি আরাফকে নিজের থেকে দূরে করার চেষ্টা করে, কিন্তু পারে না। আরাফ শক্ত করে ধরে রেখেছে। ছাড়েন আমাকে, কেউ দেখে ফেলে কি হবে? কি হবে? ভাববে নিজের বউয়ের সাথে রোম্যান্স করছি। ছি ছি, এটা ভাবলে আপনার লজ্জা করবি না? লজ্জার কি আছে? নিজের বউয়ের সাথে করছি, অন্য কারোর সাথে তো আর করছি না। আল্লাহ প্লিজ ছাড়েন। ওকে, ছেড়ে দেব। শুধু এটা বলো, আরাফ, ইউ আর দ্য বেস্ট। কখনো বলবো না। ওকে, আমিও ছাড়বো না। আওয়াজটা আরো গভীর হয়ে গেছে, মনে হয় এক্ষুনি উপরে চলে আসবে। আল্লাহ, ওকে ওকে, ইউ আর বেস্ট, ছাড়ুন। আরাফ ছেড়ে দেয়। ছাড়া পেতেই মুন উড়াধুরা দৌড় দেয় এক দৌড়ে রুমে। আরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। পেছনে তাকিয়ে দেখে সার্ভেন্ট এসেছে। আরাফ রুমের দরজা টোকা দিয়ে বলে, ম্যাম, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসুন। মুন একটা কমলা কালারের জর্জেট শাড়ি পরে নিচে যায়। নিচে অনেক আত্মীয় স্বজনের সাথে আরাফ, ফারহান, রিমান আর রিমিও বসে আছে। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। এখন একটু আরাম করে নাও, পরে আর সুযোগ নাও পেতে পারো। কেন? আরে ভাবি, একটু পর থেকে মানুষ আসা শুরু করবে তোমাকে দেখার জন্য। তাদের সাথে বসে তোমাদের পক পক শুনতে হবে। ইস, এসব আমার ভালো লাগে না। ভালো না লাগলেও কিছু করার নেই। তাড়াতাড়ি চাটা খেয়ে নাও, নাস্তা করে নাও, পরে সুযোগ নাও পেতে পারো। ঠিক। রিমান, তুই এত চুপ কেন? না, আমি ভাবছি রুমটা কিভাবে সাজাবো রাতে। থাক, তুই চুপ থাক, তোর কিছু বলা লাগবে না। আচ্ছা বোন, তোমার কি ফুল সবচেয়ে বেশি পছন্দ? বেলি ফুল? এটা হবে না, অন্য ফুলের নাম বলো। সাদা গোলাপ, লাল গোলাপ। কেন? সেটা পরে জানলেও হবে। আমারও সাদা গোলাপ, লাল গোলাপ অনেক পছন্দ। আমাদের মিল আছে। আমি আমাদের বাসর ঘরটা সাদা আর লাল গোলাপ দিয়ে সাজাবো। রিমি ফারহানের দিকে তাকিয়ে আবার অন্যদিকে নজর দেয়। একটু পর মানুষ আসা শুরু করে। একে একে মুনকে দেখে যাচ্ছে আর কত কথা বলছে। মুন শুধু চুপচাপ বসে হ্যাঁ করছে। আজও সবাই বিজি ছিল, কারণ আজ ছেলেদের এখানে সবার খাওয়া দাওয়া করানো হবে। মেহমান এসে খেয়ে যাবে। বাইরে প্যান্ডেল লাগানো হয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। মুন অন্য রুমে বসে আছে ভাবিদের সাথে। এবার সবাই তাদের বাসর ঘরে কি হয়েছে সেগুলো বলতে শুরু করে। এদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? ফারহান, রিমান, রিমি, মাহুয়া আরাবের রুম সাজাচ্ছে। আই লাভ ইউ জান। ফারহান রিমানের হাত থেকে ফুলটা নিয়ে ছিঁড়ে বিছানায় ছড়িয়ে দেয়। রিমান ফারহানের দিকে তাকিয়ে আছে। সাদা চাদরে লাল গোলাপ সুন্দর লাগছে। ফুলের কি অভাব ছিল? আমার ভালোবাসাকে এভাবে টুকরো টুকরো করে দিলি। আর ফুল কোথায়? সব তো লাগিয়ে দিয়েছি। একটু রিমির দিকে তাকা, দেখ চুন্নি কতগুলো ফুল নিয়ে বসে আছে, সেটার দিকে নজর গেল না? রে, এগুলো আমি ওকে ভালোবেসে দিয়েছি। আমিও ভালোবেসেই দিচ্ছিলাম। আচ্ছা বাদ দাও, একটা ফুলই তো। তুমি বললে তাই ছেড়ে দিলাম। মাহুয়া, চলো আমরা একটু আলাদা কথা বলি। মাহুয়া ভাবি আমার সাথে যাবে। মন ভাবিকে সাজানো হচ্ছে, সেখানে যাব। চলো ভাবি। চলো। ফারহান চলো, আমরাও আরবের মনে সাহস ভরে আসি। চল ভাই। ফারহান আর রিমান আরাবের কাছে যায়।
গিয়ে দেখে আরাফ ল্যাপটপে কাজ করছে। ল্যাপটপে কি দেখছিস রে? দেখছিস না কাজ করছি। আজকের দিনও বলে কেউ কাজ করে, একটু পরে তোর বউ সেজেগুজে বসে থাকবে আর তুই কাজ করছিস। তো কি করব? আরে কি করবি, কিভাবে করবি সেটাই ভাব। তোদের এত মাথা ব্যথা কেন সেটাই আমি বুঝি না। বন্ধুর মান সম্মানের প্রশ্ন, মাথা ব্যথা তো থাকবেই। আজ ঝুঁকে যাবি না, কারণ আজ ঝুঁকে গেলে সারা জীবন ঝুঁকেই থাকতে হবে। তুই আজ বুঝিয়ে দিবি যে তুই বাঘ, বিড়াল না। তোদের কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে রাখ ল্যাপটপ, আজা সবার নিয়ে রেডি হয়ে আয়। আমার মাথার চুল এখনো ভেজা দেখিস না? আমি গোসল করে ফেলেছি। ও রেডি হয়ে বসে আছিস, তাহলে এমন ভাব নিলি কেন? আরে আমরা কি বলছি, ও আগে থেকেই সব ভেবে রেখেছে, আমাদের সামনে একটু ঢং করলো আর কি। দেখ ল্যাপটপে হয়তো কাজের জায়গা অন্য কিছু করছে। হয়েছে তোদের, এবার দয়া করে এখান থেকে যা। কেন একা রুমে কি করবি? ওই ফারহান, আমরা কোথাও যাব না, বস এখানে। তাহলে বসে থাক। মুনকে হালকা গোলাপি জর্জেট শাড়ি পরানো হয়, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর চোখে আইলাইনার, আর চুলগুলো হালকাভাবে খোপা করা। সবাই মুনকে বাসর ঘরে বসায়। মুন রুমটা বেশ ভালো করে দেখে, বেশ সুন্দর করে সাজানো হয়েছে। রিমান তাহলে এই জন্যই আমাকে ফুলের কথা জিজ্ঞেস করছিল। মন ভাবি কেমন ফিল হচ্ছে এখন? ভাইয়া আসবে একটু পরে, তুমি বসো, আমরা আসছি। এবার সত্যি সত্যি ভয় করছে। না যেও না তোমরা। আমরা এখন যাব না, দরজার সামনে দাঁড়াবো। ভাইয়া থেকে ঘর সাজানোর টাকা নিতে হবে না? আরে ঢুকতে দেয় না কেন এরা? রুমে ঢোকার জন্য টাকা লাগবে, কেন? ঘর সাজানোর টাকা। আব্বে, ঘর তো আমরা সাজালাম, তোরা তো বসেছিলি। কি বলতে চাও? আমরা কোনো কাজ করিনি। সব কাজ তোমরাই করেছো। আরাপ, টাকাটা দিয়ে দে। আমার কাছে এখন কোনো টাকা নেই, সব ভেতরে। ঠিক আছে, ভিতরে যেতে দাও আরবকে, সে টাকা বের করে দিয়ে দিবে। আমাদের কি গাধা মনে হয়? টাকা ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আরে তোরা দিয়ে দে টাকাটা, আমার কাছে এখন নেই। রিমান আর ফারহান টাকা বের করে দেয় ওদের। এটা ভালো না, ঘরও সাজালাম আমরা, টাকাও দিলাম আমরা। এবার কি আমরা ভিতরে যেতে পারি? আপনারা ভেতরে যাবেন কেন? শুধু আরব ভাইয়া যাবে। ঠিক আছে, সরো সবাই। সবাই বাইরে আসে, আরাফ ভেতরে যায়। অল দ্য বেস্ট। আর শোন, আরেকটা কথা, আরাফ মুখের উপর দরজা লাগিয়ে দেয়। এত বড় অপমান শালা কুত্তা। মুন বিছানা চাদর খামচে ধরে বসে আছে, কি করবে কি বলবে বুঝতে পারছে না। এমন একটা পরিবেশে দুজনে একা, কেমন কেমন জানি লাগছে। মনে হচ্ছে না না, কিছু মনে হচ্ছে না। মন দুর্বল হলে চলবে না, যদি জোর করে তাহলে আমিও কম না। আরাব এসে বিছানায় বসে, মুনের দিকে তাকায়, দেখে বোঝা যাচ্ছে ভয়ে আছে। আরাব মুচকে হাসে। তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি? আপনাকে ভয় পার কি আছে? আমি কেন আপনাকে দেখে ভয় পাবো? সত্যি আমাকে দেখে ভয় পাচ্ছ না? এই মন কাউকে দেখে ভয় পায় না, আর আপনাকে তো একদমই না। আচ্ছা। আরাফ একদমে মুনের কাছে চলে যায়। মুন বিছানায় শুয়ে পড়ে, আরাফ মুনের মুখের কাছে যায়। মুনের ভয়ে আত্মা শুকিয়ে যায়। কি করছেন? এখন ভয় লাগছে? না। আরাফ মুনের আরো কাছে চলে যায়। দেখুন ভালো হবে না কিন্তু, সরে যান, না হলে আমি কিন্তু কি করবে? চিৎকার করব। চিৎকার করো, কোনো সমস্যা নেই। আজ তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তুমি চিৎকার করলে সবাই অন্য কিছুই মনে করবে, তারপর সকালে সবাইকে মুখ দেখাবে কি করে সেটাও ভেবে নাও। আপনি এমন। আমি এমনই। এখন বলো কি করব? আমি জানিও আপনার ইচ্ছা। তাই নাকি? আমার ইচ্ছে অনেক কিছু করার। মুন আরাফকে ধাক্কা দেয়। আরাবের পা ছুটে গিয়ে মুনের সাথে মিশে যায়। আরাফ মুনের উপর পড়ে যায়। মুনের পুরো শরীর কেঁপে ওঠে। আরাফ মাথা উঠায়। অনেক কাছে দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আরাফ মুনের ঠোঁটের দিকে তাকিয়ে এদিকে গিয়ে আসছে। তখনই বিছানার পাশে রাখা মোবাইল বেজে ওঠে। মুন আর আরাফ সেদিকে তাকায়। আরাফ তাড়াতাড়ি মুনের উপর থেকে উঠে যায়। মুনও ঠিক করে বসে। আরাফ ফোন রিসিভ করে। হ্যালো, কে? আমি রিমান। কি করস এখন? ঢোল বাজায় আর নাচতে আয়। বলে ফোন রেখে দেয়। মুন আরাবের হাতে বালিশ ধরিয়ে দেয়। গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ুন। আমি কেন সবাই ঘুমাবো? এটা আমার রুম, আমার বেড। আমি আপনার সাথে ব্যাড শেয়ার করতে পারবো না। আমার কোনো শখ নেই, চুপচাপ তুমি গিয়ে সোফায় শুয়ে পড়ো। আমার সোফায় শোয়ার অভ্যাস নেই। তো অভ্যাস করে ফেলো, যাও গিয়ে ঘুমাও। আমি যাব না, এখানেই ঘুমাবো। আপনার প্রবলেম হলে সোফায় যান। আরাবও বিছানার অন্য পাশে শুয়ে বলে, আমার কোনো প্রবলেম নেই। এ কি, আমি তো ভাবলাম ও রাগ করে সোফায় চলে যাবে, এখন তো দেখি এখানে শুয়ে পড়লো। আপনার বিছানায় কোল বালিশ নেই? না, আর চিন্তা করার কোনো দরকার নেই।
আমার ঘুমে হাত পা ছড়াছড়ি কোনো অভ্যেস নেই। আমি আমার সাইডেই থাকবো। আমি আমার কথা ভাবছি। আমার শোয়ার স্টাইল ভালো না। ঘুমাই একদিক দিয়ে, উঠি আরেক দিক হয়ে। আরাফ চোখ বন্ধ করে আছে। আবার ফোন আসে অজানা নাম্বার থেকে। আরাফ উঠায়। হ্যালো। কিরে তুই ফোন নিয়ে কি করিস? এই রাতে কেউ ফোন টিপে? আচ্ছা কি করছিস এখন? এটাই চিন্তা করছি, কাল সকালে কাকে আগে পেটাবো, তোকে না রিমানকে। ফোন রাখ। আরাফ ফোন সুইচ অফ করে শুয়ে পড়ে। চলো মাহু, আমি তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসি। চলো। রিমি সোজা বাসায় যাবি। আর কোথায় যাবে? সেটাই বলছি, আর কোথাও যাতে না যায়। চলো মাহুয়া। রিমান মাহুয়াকে নিয়ে বেরিয়ে যায় আর ফারহান রিমিকে নিয়ে ছাদে চলে যায়। মাহুয়া বসে আছে, রিমান ড্রাইভ করছে। তোমার মনে হয় না তুমি একটু বেশি অত্যাচার করছো ফারহানের উপর? অত্যাচার? এটা একটু বেশি হয়ে গেল না? না মানে অত্যাচার না, তাও একটু তো কঠোর হবই, ছোট বোন বলে কথা। আর তোমার কি মনে হয় ফারহান আমার কথা শুনে রিমিকে চুপচাপ বাসায় দিয়ে আসবে? দিয়ে আসবে না। হুহ, আরাব আর ফারহানের চেহারা দেখে বুঝতে পারি ওদের মনে কি চলছে। ফারহান নিশ্চয়ই রিমিকে নিয়ে কথা বলছে। সারাদিন কথা বলার সময় পাইনি। আমি চাইলে রিমিকে বাসায় দিয়ে আসতে পারতাম, কিন্তু এতে ফারহানের মন খারাপ হয়ে যেত, তাই শুধু বলে আসলাম। হাউ সুইট। ফারহান, তুমি আমাকে ছাদে নিয়ে আসলে কেন? তাও আবার তোমাদের ছাদে? কিছুদিন ধরে ভালো করে কথাও বলতে পারি না, তাই নিয়ে আসলাম। আর আমাদের ছাদে কেউ নেই, আরামে তোর সাথে কথা বলতে পারবো। এই ছাদে এত অন্ধকার কেন? লাইট কোথায়? জানি না, লাইট হয়তো নষ্ট হয়ে গেছে। তাছাড়া চাঁদনি রাতে সব তো দেখা যাচ্ছে। চারপাশে তাকিয়ে দেখো কত অন্ধকার। আমরা বরং অন্য কোথাও কথা বলি। কিরে তুই কি ভয় পাচ্ছিস? একদমই না, কে ভয় পাই? ওই দেখ তোর পিছনে কি এটা। রিমি ভয় পেয়ে চিৎকার দিয়ে ফারহানের পেছনে গিয়ে ফারহানকে পেছন থেকে জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে রাখে। ফারহান হাসতে হাসতে বলে, আমার সাহসী জানেমান, তাকিয়ে দেখো কিছুই নেই, আমি তো মজা করেছি। রিমি আস্তে আস্তে চোখ খুলে দেখে কিছুই নেই। আর ফারহান হাসছে। রিমি ফারহানকে ছেড়ে দিয়ে মুখ ফুলিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। আচ্ছা, এত দূরে গিয়ে যে দাঁড়ালি, এখন যদি আমাদের মাঝখানে কোনো জিন ভূত এসে পড়লে তুই দৌড়ে আমার কাছেও আসতে পারবি না। রিমি কিছুটা ভয়ে আশেপাশে দেখে, একটু ফারহানের কাছে আসে, এসে অন্য দিক করে মুখ ফুলিয়ে থাকে। আমার জানেমান রাগ করেছে। কতটা রাগ করেছিস? অনেক রাগ করেছি। কি করে ভাঙবে? জানি না। ফারহান রিমির সামনে এসে দুটো কান ধরে বলে, সরি, আর করবো না। এবার রাগ কমেছে? কিছুটা। কিছুটা? পুরোটা কিভাবে কমবে? যদি আমাকে ঘোরাতে নিয়ে যাও তাহলে। ঠিক আছে চল। এখন? আরে এখন না, কালকে। অনেক দিন হলো কোথাও যাই না। ঠিক আছে, কাল রেডি থাকিস, বিকেলে তোকে নিয়ে যাব। প্রমিস? ফারহান রিমির হাত ধরে টান দিয়ে ঘুরিয়ে রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরে। রিমির কাঁধে থুতনি রেখে বলে, প্রমিস। ফারহান, হুম। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। কি কথা? আহ, আসলে ফারহান রিমিকে নিজের দিকে ঘুরায়। রিমি নিচের দিকে তাকিয়ে আছে। কিরে বল, কি এমন বলবি যার কারণে এত লজ্জা পাচ্ছিস? না কিছু না, ছেড়ে দাও। এখন শুনতেই হয়, বল, না হলে সারা রাত এখানেই দাঁড় করে রাখবো। আচ্ছা প্লিজ বল, তোর চেহারায় আজ অন্যরকম লজ্জা দেখতে পাচ্ছি। আসলে আজ না তোমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। অনেক তাড়াতাড়ি বলে কথাটা নিচের দিকে তাকিয়ে। ফারহান এটা শুনে হাসে। রিমি চোখ তুলে ফারহানের দিকে তাকাতেই ফারহান একটানে রিমিকে বুকের সাথে মিশিয়ে ফেলে আর শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ এরকম শোক হলো যে? জানি না কেন, তবে খুব ইচ্ছে করছিল। তোকে খুব ভালোবাসি, কোনো দিন আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলেও কিন্তু মেরে ফেলবো। আমি কোথাও যাব না, আর বারবার এই যাওয়ার কথা বলবি না। আমার খুব ভয় করে। তোমাকে ছাড়া জীবন ভাবা যায় না। এখন তো মরার সময় হয়ে গেছে। মানে? ফারহানকে ছেড়ে দিতে নেয়। ফারহান আরো শক্ত করে ধরে। নড়িস না, তোদের ছাদ থেকে তোর বাবা আমাদের ছাদে আমাদেরই দেখছে। কি? এখন কি হবে? চিন্তা করিস না, ভালোভাবে দেখার চেষ্টা করছে, তার মানে স্পষ্ট দেখতে পাচ্ছে না। ফারহান রিমিকে নিয়ে ছাদের পানির টাঙ্কির পেছনে লুকিয়ে যায়। এখন কি হবে? আমার তো খুব ভয় করছে। তোর ওড়নাটা দে। না, আমার অন্য দিয়ে কি করবা? আরে তাড়াতাড়ি দে।
রিমি অন্যদিকে ফিরে ওড়না দেয়। রিমির ওড়নাটা ছিল সাদা। ফারহান এটা তার মাথার উপরে দেয়, যা নিচ পর্যন্ত নেমেছে। ফারহান এভাবে টাঙ্কির পেছন থেকে বের হয়। অন্ধকারে সাদা কাপড় বেশ ভালো করেই দেখা যায়। সাদা কাপড় পরে ফারহান এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে রিমির বাবা রিয়াদ খান ভয়ে চিৎকার করে ছাদ থেকে নেমে যায়। ফারহান হাসতে হাসতে রিমির কাছে যায়। রিমি ফারহানকে দেখে চিৎকার করে ওঠে। ফারহান তার উপর থেকে ওড়নাটা সরায়। আরে আমি, তুইও কি ভয় পাচ্ছিস? রিমি ভয়ে ভয়ে ফারহানের পায়ের দিকে তাকায়। কি দেখছিস, পা সোজা নাকি উল্টো? প্লিজ এই সময় এমন কথা বলো না, ভয় করে। আমি আর এখানে থাকবো না। এখন এখানে থাকা উচিত না, তুই তাড়াতাড়ি বাসায় যা। আমি একা যাব না, ভয় করে। এখান থেকে এখানে? আহার, তোর ভয় করে? চল আমি দিয়ে আসছি। ফারহান রিমিকে বাসায় পৌঁছে দিয়ে আসে। মন আর আরাফ একই বিছানায় শুয়ে আছে। মন বারবার জোরে জোরে নড়ছে। আরাফও কম না, সেও একবার এদিক করছে একবার ওই দিক। মূলত দুজনে এটা ইচ্ছা করে এমন করছে। বেশ কিছুক্ষণ হয়ে গেল দুজন এমনই করছে। কিছুক্ষণ পরে দুজনেই উঠে বসে। আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? আমার কথা কি বলছো? তুমিও তো ইচ্ছে করেই করছো। এইভাবে তো কেউ ঘুমাতে পারবো না। এক কাজ করো, তুমি তোমার মতো তোমার সাইডে ঘুমাও, আর আমি আমার মতো। কেউ এখন কোনো দুষ্টুমি করবো না, ডিল? ওকে ডিল। শুয়ে পড়ো। হ্যাঁ, তার আগে আমি এই শাড়িটা খুলে ফেলে। হ্যাঁ, শাড়ি খুলবে মানে? কিছু উল্টোপাল্টা ভাববেন না। মানে আমি শাড়ি চেঞ্জ করে অন্য কিছু পরে নিই, এটা পরে ঘুমাতে পারবো না। অন্য কিছু কি পরবে? গেঞ্জি আর প্লাজো? কেন কেন, সমস্যা আছে? একদমই না, প্লিজ পরে আসুন। আমার দিকে বেশি নজর না দিয়ে নিজের ওপর দিন। মুন ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। এসে নিজের জায়গায় শুয়ে পড়ে। আরাফ মুনের দিকে তাকিয়ে থাকে। এতে মুনের বেশ অসুবিধে হচ্ছে। আপনি প্লিজ অন্যদিকে তাকাবেন। আমার চোখ, আমি যেদিকে ইচ্ছে তাকাবো, তোমার কি? ঠিক আছে, আমারও চোখ আছে, আমিও আপনার দিকে তাকিয়ে থাকবো। থাকো। মুন আরাফ দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। মুনের সব রাগ আরাফের চোখের দিকে তাকিয়ে চলে গেছে। ওনার চোখ সত্যি খুব আকর্ষণীয়। উনি যে এত অ্যাট্রাকটিভ দেখতে আগে খেয়াল করিনি। মনে হচ্ছে আরও কাছে গিয়ে দেখি, চোখের পাতাগুলো ছুঁয়ে দিই। আমি কি মনের দিকে দুর্বল হয়ে যাচ্ছি? সে আমার এত কাছে আছে, তাও দূরে মনে হচ্ছে। ইচ্ছে করে আর একটু কাছে যেতে। না, আর তাকিয়ে থাকা যাবে না। আরাফ অন্যদিকে ঘুরে যায়। মুনও অন্য দিক হয়ে জোর করে চোখ বন্ধ করে রাখে। আমার বাসায় এসে গেছে, ধন্যবাদ। কেন? তুমি আমার জীবনে না আসলে আমি কখনো এত আনন্দ এত মজা করতে পারতাম না। সো থ্যাংক ইউ। ধন্যবাদ তো উল্টো আমার বলা উচিত, আমার জীবনে আসার জন্য। সো ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমার রাতের ঘুম হারাম করার জন্য। ওয়েলকাম। এখন তো যেতে হবে। দুজনেই চুপ কিছুক্ষণ বসে থাকে। তারপর রিমান মাহুয়ার দিকে ঝুঁকে মাহুয়ার সাইডে হাত দিয়ে গাড়ির দরজা খোলার জন্য হাত দেয়। হঠাৎ করে রিমান এমন কাছে এসে পড়ায় মাহুয়া চমকে যায়। রিমানের চোখের দিকে তাকায়। রিমানও মাহুয়ার চোখের দিকে তাকায়। মাহুয়া চোখ বন্ধ করে দেয়। মাহুয়া মনে করে রিমান তাকে কিস করার জন্য কাছে এসেছে। সে খেয়াল করেনি যে রিমানের হাত তার পেছনে না, গাড়ির দরজায় ছিল। মাহুয়া চোখ বন্ধ করে দেয় দেখে রিমান কিছু বলে না। সে দরজা থেকে হাত সরিয়ে মাহুয়ার গালে রেখে কিস করতে থাকে। দুজনের ঠোঁটে কিস করতে থাকে। কিছুক্ষণ পর দুজনে আবার ঠিক হয়ে বসে। কিছুক্ষণ পর দুজনে চুপচাপ বসে থাকে। তারপর নীরবতা ভেঙে মাহুয়া বলে, আমার এখন যাওয়া উচিত। মাহুয়া দরজা খুলে বের হয়ে রিমানকে বাই বলে সোজা চলে যায়। রিমান কিছুক্ষণ বসে মুচকি মুচকি হাসতে থাকে। তারপর আবার গাড়ি চালু করে চলে যায়। সকালে আরাফ নিজের শরীরের উপর কিছু একটা রাখা আছে এমন অনুভব হচ্ছে। আরাফ চোখ খুলে তাকিয়ে দেখে মুনের মাথা আরাফের বুকে হাত দিয়ে জড়িয়ে রেখেছে, আবার উপরেও পা দিয়ে রেখেছে। আরাফ হাত দিয়ে মাথার চুলগুলো সরিয়ে দেয়। তাকিয়ে দেখে সকাল 10টা বেজে গেছে। আরাফ উঠতে নেয় কিন্তু পারে না। মুন আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। ভেবেছিলাম লজ্জায় ফেলবো না, কিন্তু এখন আমিও দেখতে চাই তুমি নিজেকে এমন ভাবে দেখে কি করো। মন, এই মন। মুন মিটমিট করে মৃদুভাবে তাকায়। তারপর কোথায় আছে সেটা জানার জন্য মাথাটা একটু উঠায়। উঠিয়ে দেখে আরাফ ঠিক তার সামনে আছে। কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছে মন, তাই কিছুক্ষণ আরাফের দিকে তাকিয়ে থাকে। আর আরাফ মুচকি হেসে বলে, হাই ম্যাম। হ্যালো। তারপর হঠাৎ মনে পড়লে আরাফকে ধাক্কা দিয়ে উঠে যায়। কি হলো, আপনি আমাকে জোরে ধরে আছিলেন কেন? কি? আমার হাত দুটো বিছানায় ছিল, তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, নিজের পাও আমার উপর রেখে জাপটে ধরেছিলে।
আপনি আমার সাইডে কেন এসেছেন? তাই তো আমি ধরেছি। মানে তার মা, একটু আপনার পেছনের এলাকায় তাকিয়ে দেখেন। মুন পেছনে তাকায়, তাকিয়ে দেখে তার পেছনের বিছানায় অনেক জায়গা পড়ে আছে। সে আরাবের জায়গায় এসেছে। সারা রাত ঘুমাতে পারেনি তোমার কারণে, বারবার আমার উপর চলে এসেছো, বারবার আমি সরিয়েছি, আর না পেরে বিছানার এক কোণায় এসেছি, তাও সেখানে শান্তি দাওনি। আমাকে জড়িয়ে ধরার যদি এতই শখ, যখন ইচ্ছে তখন ধরো, এখনই ধরবো, আমি এক্ষুনি ধরছি তোমাকে। একদম না, জড়িয়ে ধরবেন না আমাকে। আমার শোয়া ভালো না, এই জন্যই বলেছিলাম আপনাকে সোফায় শোতে। এখন থেকে সোফায় থাকবেন, আর কোনো সমস্যা হবে না। কেন সবাই থাকবো? আমি তোমাকে আর সরাবো না। এখন থেকে তুমি আমাকে জড়িয়ে ধরলে আমিও জড়িয়ে ধরবো। কেন, মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, তুমি আমাকে ধরতে পারলে আমি কেন পারবো না? তোমার জন্য আমি আর আমার ঘুম নষ্ট করতে পারবো না। সো আমাকে জড়াতে আসলে বাধা তো দূরে থাক, উল্টো আমি আরো জড়িয়ে ধরবো। তাহলে রাতে আমি ঘুমাবই না, সারা রাত জেগে থাকবো। তখন না আপনি আমাকে ধরতে পারবেন না। আমি ওকে, অল দ্য বেস্ট। আরাফ এটা বলে বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে চলে যায়। মুন আরাফের দিকে তাকিয়ে ভেঙ্গাতে থাকে। আরাফ নিচে যাওয়ার জন্য সিঁড়িতে এক পা দিতেই ফারহান আর রিমান দৌড়ে চলে আসে। তোরা এত সকালে কেন? 10টার বেশি বাজে। তোকে ডাকার জন্য এসেছিলাম, ডাকার আগে উঠে গেলি। রিমান আরাফকে ভালো করে দেখে। রিমান আরাফের মুখ ধরে এদিক সেদিক করে, গলা ঘাড় এসব ভালো করে দেখে। কিরে, তোর শরীরে কালকের পরানো শার্ট প্যান্ট কেন? আবার গোসলও করিসনি? মাথায় চুলও শুকনো। পাগল নাকি? এত সকাল সকাল কেন গোসল করবো আমি? রিমান আর ফারহান হাত কোমরে রেখে আরাবের দিকে চোখ ছোট ছোট করে তাকায়। আরাবের এখন মনে পড়ে। ও সরি, আমার প্রথমবার তো, তাই ভুলে গেছি। আমি এখনই গোসল করে আসছি। আরাফ দৌড় দিতে নেয়, ফারহান পেছন থেকে শার্টের কলার ধরে ফেলে। দাঁড়াও দোস্ত, দাঁড়াও। একটা কথা সত্যি বলো, তোদের মধ্যে আদৌ কিছু হয়েছে নাকি ঝগড়া হয়েছে শুধু? দূর, বাসর রাতে ঝগড়া কি করে? ঝগড়া হয়নি তাহলে? না, একদমই না। তাহলে কি হয়েছে? যা হওয়ার কথা তাই হয়েছে। এ আরাব রে, আমাদের সাথে মিথ্যা বলিস না। আমাদের দোস্তির বাস্তা, বল সত্যিটা বল। আরাফ কয়েকটা কাশি দিয়ে বলে, হয়নি কিছু। আমি জানতাম এ পারবো না, এর সমস্যা আছে, কিছু করতে পারে না। সমস্যা আছে মানে? পারি না মানে? আয় তোকে দেখাই পারি না। দেখ ফারহান দেখ, এর মতলব ভালো না। নির্ঘাত এর হরমোনে প্রবলেম আছে, তাই আমাকে ধরে টানছে। আরাফ রিমানকে একটা লাথি মারে। শালা, আমার হরমোন একদম ঠিক আছে। তাহলে অন্য কোনো সমস্যা থাকলে বল আমাদের। আজকাল অনেক ভালো ভালো ডক্টর আছে। আরাফ এবার ফারহানকে একটা লাথি দেয়। আমি একদম ঠিক আছি, আমার কোনো প্রবলেম নেই। সময় হলে আমরাও এক হব। কবে? এখন আমি এটা কিভাবে বলি? যখন হওয়ার কথা তখন হবে। আমি তোকে আজকের রাতটা টাইম দিলাম, আজকে বস। কিছু না হলে কাল যা হবে তার জন্য আমাদের কিছু বলতে পারবা না। তোদের হুমকিতে আমি ভয় পাই নাকি? যা করার করিস। এখন আমি যাই, গোসল করে পরে নিচে আসি, না হলে সবাই তোদের মতো সন্দেহ করবে। বলে আরাফ চলে যায়। যেটা ভাবছি সেটা না করলে দেখা যায় আর কোনো উপায় নেই। সরি দোস্ত। তুই সরি কেন বলছিস? তুই যেটা করেছিস সেটা আমার সাথে করলে ধন্যবাদ দিতাম। রিমান ফারহানের দিকে তাকিয়ে বলে, তুই নিজের ফিলিং আমার সাথে বলতে এসো না। চলো চুপচাপ নিচে যাই। মামুনি মনে হয় ভালো ভালো রান্না করছে, অনেক ভালো ঘ্রাণ আসছে। আরাফ গিয়ে দেখে মুন অলরেডি ওয়াশরুমে ঢুকে গেছে। আরাফ শুয়ে শুয়ে মোবাইল টিপছে। বেশ কিছুক্ষণ পর মুন গোসল করে চুল ঝাড়তে ঝাড়তে আসে। আরাফ মুনের দিকে তাকায়, তাকিয়ে লুকিয়ে তার মোবাইল দিয়ে মুনের কয়েকটা ছবি তুলে। মুন তাকাতে আরাফ মোবাইল সরিয়ে ফেলে। এতক্ষণ লাগে গোসল করতে? আমার এতক্ষণই লাগে। আরাফ ভেতরে যায়, গিয়ে গোসল করে সাদা একটা টোয়াল পরে বের হয়। মুন খাটের কোণায় নিচে বসে, লাগেছে কিছু একটা খুঁজছে। কি করছে দেখার জন্য আরাফ মুনের পেছনে দাঁড়িয়ে মাথা নিচে করে দেখছে। আরাফের চুলের কয়েকটা ফোঁটা পানি মুনের ঘাড়ে পড়তে মুন ভয়ে সামনে ফিরে দাঁড়িয়ে যায়। মুন তার ভয়ে দুটো হাত আরাফের খালি বুকে রেখেছে, সেদিকে কোনো খেয়াল নেই মুনের। আরাফ মুনের চোখের দিকে তাকিয়ে আছে, আর মুনও আরাফের দিকে তাকিয়ে আছে। মুনের কেমন জানি আরাফকে দেখে যেতে ইচ্ছে করছে। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সাদা গায়ে মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে, গোলাপি ঠোঁট দুটো ভিজা। মুন আরাফের দিকে তাকিয়ে গভীর পর্যবেক্ষণ করতে ব্যস্ত। আরাফ মুনের থেকে বেশ লম্বা, তাই আরাফের চুলের পানির কয়েকটা ফোঁটা মুনের কপালে গায়ে পড়তে সে আরাফের থেকে হাত সরিয়ে তাড়াহুড়ো করে অন্যদিকে যেতে নেয়, আর পা পিছলে আরাফকে নিয়ে বিছানায় পড়ে যায়। মুন আরাফের উপরে, তাদের ঠোঁট লেগে গেছে। আরাফ মুনের দিকে তাকিয়ে আছে। মুন চোখ বড় বড় করে তাকিয়ে আবার উঠে যেতে নেয়, কিন্তু আরাফ মুনের পিঠে ধরে, মুনকে উঠতে দেয় না। সে চোখ বন্ধ করে মুনকে কিস করতে থাকে। মুনের চোখ বন্ধ হয়ে আসছে, তার কোনো ইচ্ছে করছে না আরাফকে বাধা দিতে।
আরাফ মনকে কিস করতে করতে মনকে নিচে দিয়ে সে মনের উপরে উঠে যায়। দুজনে কিস করতে ব্যস্ত। তখন দরজায় টোকা পড়ে। দুজন দুজনকে ছেড়ে দিয়ে আলাদা হয়ে বসে। একজন সার্ভেন্ট দরজার ওপার থেকে তাদের সবাইকে ডাকছে বলে চলে যায়। আরাফ মন বসে বসে হাঁপাচ্ছে। কিছুক্ষণ পর মন দৌড়ে নিচে চলে যায়। আরাফ মুচকে হেসে সেও রেডি হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে সবাই খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছে। মন নিচের দিকে তাকিয়ে চামচ নাড়াচ্ছে। আরাফ একবার মনের দিকে তাকিয়ে আবার মনের পাশে বসে। পেটে ঘুতায় ঢোল বাজছে, আর তুই এত লেট করে আসলি। তোর জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আচ্ছা, একটা কথা, আমরা না হয় তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু বাবা তো অপেক্ষা করার লোক না। তাও আবার আজকে এত চুপচাপ। বাবা, কি হয়েছে একটু বলো তো। ফারহান আর রিমি একটু নড়ে চড়ে বসে। কাল আমি কি কি দেখছি তোরে বললে বিশ্বাস করবি না। তাহলে বলে লাভ নেই, যেটা বিশ্বাস করবো না সেটা বলে কি হবে? আরে শোন, কাল রাতে আমি একটু ছাদে গিয়েছিলাম। তখন আমি আমাদের ছাদ থেকে ফারহানের ছাদে কিছু একটা দেখতে পাই। ভালো করে দেখার জন্য একটু এগিয়ে যেতে দেখি সাদা কাপড় পরা একটা ভূত বেরিয়ে আসে। আঙ্কেল, আপনি ভুল দেখেছেন। রাতে কি দেখেছেন? সব স্পষ্ট দেখা যাচ্ছিল, চাঁদনির রাত ছিল। আরে ভূত টুত কিছু হয় না। আরে হ্যাঁ, ভুল দেখেছ। ঠিক কয়টার দিকে দেখেছো ফারহানের ছাদে ভূত? 12টার আরেকটু আগে হবে। সাদা কাপড়ওয়ালা ভূত। রিমান হেসে হেসে ফারহানের দিকে তাকায়। ফারহান তাকাতেই রিমান বড় একটা হাসি দেয়। ফারহান ইশারায় রিমানকে সরি বলে। রিমান ফারহানকে ইশারায় একটা গালি দেয়। আরে ভূত টুতে কিচ্ছু হয় না। ভূত টুত কিচ্ছু হয় না, ভয় পাওয়ার কিছু নেই। ভূত হয় না, কিন্তু জিন তো হয়। বাবা, তুমি নিশ্চয়ই জিন দেখেছো কালকে। কি বলিস? জিনরা রাতে একা একা ঘুরে, যদি এই অবস্থায় তাদের কেউ দেখে ফেলে তখন তাদের নজর পড়ে যায় তার উপর। সর, কি বলিস? হ্যাঁ বাবা, তুমি এখন থেকে সাবধানে থাকবে। হতে পারে জিন তোমার কোনো ক্ষতি করতে চাইবে, হতেই পারে জিন এখন তোমার পিছনে আছে। রিয়াদ খান ভয় পেয়ে পেছনে তাকায়। চুপ, এসব উল্টাপাল্টা কথা বলবি না একদম। আমি চলে গেলাম এখান থেকে। রিয়াদ খান একা যেতে নেয়, আবার ফিরে এসে জোর করে আরাবের বাবাকে সাথে নিয়ে যায়। আর সবাই হাসতে থাকে। আমার ভয় করছে। সত্যি ফারহানের ছাদে এমন কিছু আছে? আরে না, রিমান মজা করছে। এমন কিছু হলে আমি জীবনে ফারহানের বাসায় যেতাম না। বিকেলে ফারহান রিমিকে ফোন দেয় নিচে আসার জন্য। রিমিও রেডি হয়ে যাওয়ার জন্য। দরজার সামনে যেতেই কিরে, এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কোথায় এত সাজলাম? জাস্ট লিপস্টিক লাগিয়েছি আর নতুন একটা টপ পরেছি, এই তো। আচ্ছা, যাচ্ছিস কোথায় সেটা জিজ্ঞেস করেছি। ও, তোর ও শুনে আমারও বেহুলা গান মনে পড়ে গেছে। মনে যখন পড়ছে গানটা গেয়ে ফেলি। ও মাহুয়া, আমি মরলে আমায় নিয়ে ভাসাইও ভেলা। ও মাহুয়া। তোমার হলে আমি এখন যাব। যাবি, ঠিক আছে, কিন্তু কোথায়? বান্ধবীর বাসায় যাব, নোট আনতে। কোন বান্ধবীর বাসে সেটা বল। ওই দীপ্তির বাসায় যাব। বাসে যাওয়ার কি দরকার? ওকে নিয়ে আসতে বল। কাজটা আমার, ওর না, তাই আমি যাব। আর কিছু পড়া বোঝার আছে, তাই একটু দেরি হবে। ঠিক আছে, চল আমি দিয়ে আসি। কেন? আমি কি একা যেতে পারি না? আমি এখন বড় হয়েছি, একা যেতে পারবো। ওরে আমার বড় রে, যা একা। আমার কি কিছু হইলে আবার আমাকে বলিস না। বলবো না, গেলাম আমি। বলে রিমি বেরিয়ে চলে যায়। আহারে বেচারা, রিমান কি দিন আসলো। ছোট বোনের ধমক খাওয়া লাগে। তোর জন্য আমার বড় কষ্ট হয়। জীবনটাই বেদনাদায়ক। রিমি দৌড়ে যায়। বাসা থেকে একটু দূরে গিয়ে ফারহানের গাড়িতে গিয়ে বসে। এত লেট করছিস কেন? আরে, রিমান ভাইয়া প্রশ্ন করা শুরু করলো, তাই। হ্যাঁ, তো বলে দিতি ফারহানের সাথে যাচ্ছি, তাহলেই হতো। আমি বলেছি বান্ধবীর বাসায় যাচ্ছি। সত্যিটা বললে ভাইয়া কি মনে করতো? কিছু মনে করতো না। এর আগেও গিয়েছি আমরা, তাই না? এর আগে তো প্রেম করতাম না, আর লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাটাই আলাদা। দেখিস, মজা করতে গিয়ে আবার আমাকে ফাঁসিয়ে দিস না। বলে ফারহান গাড়ি চালানো শুরু করে। মন সোফায় মুখ ভার করে বসে আছে। টিভি ছেড়ে অন্যদিকে তাকিয়ে আছে। আরাব এসে বসে। একবার মনের দিকে তাকায়, একবার টিভির দিকে। কি হয়েছে? এমন প্যাঁচার মতো মুখ করে কেন বসে আছেন জানতে পারি? বিয়ে তো শেষ সেই কবে, তাহলে এখনো মেহমান যায় না কেন? কিছুক্ষণ পর পর মুরব্বীরা আসে আর ফাউকামে কতগুলো জ্ঞান দিয়ে যায়। আর এমনভাবে দেখা যেন হিরে মতি দিচ্ছে আমাকে। কেউ কোনো কাজ করতে দিচ্ছে না। সারা দিন শুধু বসে বসে তাদের কথা শুনছি। আর কিছুক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। এ তো দেখি গভীর সমস্যা। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। আর এরা না যাওয়া পর্যন্ত আমাকে ফিরিয়ে নিয়ে আসবেন না। চলো দেখি কোথায় যাওয়া যায়। মন তাড়াতাড়ি লাফাতে লাফাতে বাইরে চলে যায়।
আরাবও যায়, গিয়ে গাড়িতে বসে। বলো কোথায় যাবে? একটা নতুন পার্ক হয়েছে, চলো সেখানে যাই। শুনেছি অনেক বড় পার্কটা। তুমি করে ডাকছো যে? এখন আপনি করে ডাকলে লোকে কি বলবে? আর তাছাড়া মানি আর না মানি স্বামী তো। আর আমার স্বামীকে নিয়ে কত স্বপ্ন ছিল, সে কথা না যায়। এখন আপনি করে ডাকলে মনে হবে অন্যের স্বামীর সাথে ঘুরছি। আচ্ছা, কি কি শখ ছিল তোমার স্বামীকে নিয়ে? অনেক কিছু ছিল, থাক সে বিষয়ে কথা না বলি। বলে দেখো, আমি পূরণ করলেও করতে পারি। চুপচাপ গাড়ি চালান। হ্যালো রিমান, হ্যাঁ জান বলো। ফ্রি আছো নাকি? তোমার জন্য আমি সব সময় ফ্রি, বলো কি করতে হবে। চলো না কোথাও ঘুরতে যাই। কি ব্যাপার, হঠাৎ আজ তুমি ঘুরতে যাওয়ার কথা বলছো? আর বলো না, বাবাই কাজে দেশের বাইরে গেছে, আমার একা একা ঘরে ভালো লাগছে না। চলো এখনই যাই। ঠিক আছে, আমাকে নিতে আসো, আমি অপেক্ষা করছি। আমি এখনই বের হচ্ছি। রিমান ও মাহুয়াকে নিয়ে বের হয়। ফারহান রিমিকে নিয়ে একটা পার্কে যায়। রিমি ফারহানের হাত জড়িয়ে টানতে থাকে রাইডে ওঠার জন্য। ফারহান রিমিকে কম বেশি সব বাচ্চাদের রাইডে বসায়, দোলনা, চরকি, গাড়ি এসবও উঠায়। রিমি ফারহানকে ট্রেন রাইডের সামনে নিয়ে যায়। আমি এটাতে উঠবো? এটা বড়দের জন্য, তুই উঠতে পারবি না, চল। আমাকে কোন দেখতে ছোট মনে হয়? শুধু শরীর বড় হলেই মানুষ বড় হয়ে যায় না, তুই এটাতে উঠতে পারবি না। কেন? দেখতে কি ভালো লাগছে? এটা দেখতেই ভালো লাগে, উঠার জন্য কলিজা লাগে। তোমার কি মনে হয় আমি ভয় পাই? বাচ্চাদের রাইডে উঠিয়েছি, তাতেই আমাকে শক্ত করে ধরে বসেছিলি। এটা তোর জন্য না, চল এখান থেকে। রিমি সোজা গিয়ে ট্রেনে বসে যায়। ফারহান কিছুক্ষণ দাঁড়িয়ে ডাকে, রিমি চুপচাপ উঠে চলে আয়, আমাকে রাগাস না। আমি উঠবো না। ঠিক আছে যা, এই রাইডে আমি কিচ্ছু বলবো না। ফারহানও রিমির সাথে গিয়ে বসে। ফারহান সিট বেল্ট বেঁধে দেয়। এখনো সময় আছে, নেমে যা। এটা চলা শুরু হয়ে গেলে কিন্তু মাঝখানে আর থামবে না, বলে দিলাম। আরে দূর, এত ভয় পাওয়ার কি আছে? চিল, কিচ্ছু হবে না। আচ্ছা, একটু পরে দেখা যাবে। ফারহান রিমির হাত শক্ত করে ধরে। ট্রেন চলা শুরু হয়। রিমির এখন হালকা হালকা ভয় লাগছে। ট্রেন যখন পুরো স্পিডে যাওয়া শুরু করে তখন শুরু হয় রিমি চিৎকার। ট্রেন তো একিয়ে বেঁকিয়ে উল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছে। প্রচন্ড বাতাস মুখে এসে বাড়ি খাচ্ছে। সবাই চিৎকার করছে, রিমি তো গলা ফাটিয়ে চিৎকার করছে। ফারহান রিমির হাত ধরে রিমির দিকে তাকিয়ে আছে আর খুব জোরে বলছে, ভয় পাস না, আমি আছি তো। ট্রেন থামতেই রিমি দুম মেরে বসে থাকে। ফারহান সিট বেল্ট খুলে রিমিকে বাইরে নিয়ে আসে। রিমি ঠিক মতো দাঁড়াতেও পারছে না। কেমন লাগলো? এটা বলতেই রিমি বাচ্চাদের মতো কান্না করে দেয়। ঠোঁট বেঁকিয়ে কান্না করে, নাক টানতে টানতে বলে, এটা যে এত ভয়ানক রাইড, আগে বলবে না? আমি অনেক ভয় পাইছি, মনে হচ্ছিল এক্ষুনি পড়ে যাবো। ফারহান রিমির চোখের পানি মুছে দেয়, রিমিকে জড়িয়ে ধরে, মাথায় হাত বোলাতে বোলাতে সান্ত্বনা দেয়। আমার কথা না শুনলে এমনই হবে। আচ্ছা, আর কান্না করতে হবে না, চল আমরা কিছুক্ষণ হাঁটি, তারপর তোকে আইসক্রিম খাবো। রিমান পার্কে এসে প্রায় সব রাইডে উঠে না, উঠে না, মাহুয়া জোর করে উঠায়। রাইডে উঠতে উঠতে রিমানের অবস্থা প্রায় খারাপ। দেখো, তুমি যদি বিয়ের আগে বিধবা হতে না চাও তাহলে দয়া করে আর কোনো রাইডে উঠিও না, চলো কোথাও বসে কথা বলি। ঠিক আছে চলো। রিমান মাহুয়া বসে বসে কথা বলতে থাকে। মাহুয়া রিমানের কথা শুনে হাসতে হাসতে শেষ। তোমার সাথে থাকলে আমি এত হাসি যে বলার মতো না। আমি আমার জীবনে এত হাসি না যতটা না তুমি একদিনে হাসাও। এতটা ফ্রি আমি আমার বন্ধুদের সাথে আর তোমার সাথে হয়েছি। তুমি বসো, আমি আইসক্রিম নিয়ে আসছি। আরাব আর মুন বিভিন্ন খেলায় ব্যস্ত। বিভিন্ন খেলায় আরাব জিতেছে আর তার জন্য মুনের কাছে অনেকগুলো টেডি বিয়ার জমা হয়ে গেছে। এবার আরাব বন্দুক দিয়ে বোতলের টার্গেট করবে। 3টা বোতলে গুলি লাগলে এই বড় টেডি বিয়ারটা আমার হবে, প্লিজ মিস করবেন না। চিন্তা করো না, এটাও আমাদের হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মুন আরাবের দিকে তাকিয়ে আছে। আরাব পর পর দুটো গুলি করে, দুটো বোতল ভেঙে ফেলে। মুন খুশিতে লাফাতে থাকে। আরাব মুনের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর মাত্র একটা আছে, তাহলেই টেডি বিয়ার আমার। লাস্টেরটা তুমি গুলি করবে? আমি তো বন্দুক চালাতেই পারি না, আর বোতল ভাঙবো কিভাবে? এসব আমি শিখিয়ে দিচ্ছি। মুন আরাবের সামনে আসে। আরাব মুনের পিছনে দাঁড়িয়ে মুনের সামনে বন্দুক ধরে। মুন বন্দুক ধরে। আরাব মুনের হাতের উপর হাত রেখে সোজা করে ধরে। আরাব তার মাথা মুনের কাঁধের কাছে রাখে। আরাবের নিঃশ্বাস মুনের গলা ঘাড়ে পড়ছে, যার কারণে মুনের শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মুন তার মাথাটা ঘুরিয়ে আরাবের দিকে তাকায়। আরাবও তাকায়। মুন তাড়াতাড়ি সামনে তার চোখ নেয়। আরাব মুনের হাত ধরে গুলি চালায় আর নিশানা একদম ঠিক লাগে। মুন খুশিতে আরাবকে জড়িয়ে ধরে। সবাই তাদের দিকে তাকিয়ে আছে, তাই আরাব কয়েকটা কাশি দেয়। মুন তাড়াতাড়ি আরাবকে ছেড়ে দেয়।
আমি সব টেডি বিয়ারগুলো গাড়িতে রেখে এসেছি। দাও, আমাকে দাও। হুম। আরাব সবগুলো টেডি বিয়ার গাড়িতে রাখতে যায়। ফারহান আইসক্রিম নিয়ে আসে। রিমি একটা বড় গাছের নিচে বসে আছে। ফারহান এসে বসে, রিমিকে আইসক্রিম এনে দেয়। রিমি খেতে থাকে আর ফারহান বসে বসে দেখছে। আস্তে খা, তোর আইসক্রিম কেউ নিয়ে যাবে না। আসতে খেলে গলে যাবে। তুমি খাবে না? তোমারটা কোথায়? না, আমি খাবো না, তুই খেলেই হবে। আর এভাবে কে আইসক্রিম খায়? মুখে চারপাশে মাখিয়ে? লেগে গেলে আমি কি করব? তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। না, খাবো না, তুই খা। আরে একটু টেস্ট করে তো দেখো। ফারহান রিমির দিকে তাকিয়ে রিমির ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। রিমি শুধু তাকিয়ে আছে। ফারহান কিস করতে থাকে। রিমি তার আগের অবস্থানই আছে, হাতে আইসক্রিম নিয়ে আগ বাড়িয়ে যায়। ফারহান রিমিকে ছেড়ে তার ঠোঁট মুছতে মুছতে বলে, সুইট। রিমি ফারহানের দিকে তাকিয়ে আছে। ফারহান রিমির দিকে তাকিয়ে বলে, আইসক্রিমটা এভাবে ধরে না রেখে খেয়ে ফেল, না হলে গলে যাবে। রিমি অন্য দিক তাকিয়ে আইসক্রিম খেতে থাকে। ফারহান মুচকি মুচকি হাসতে থাকে। আরাফ টেডি বিয়ারগুলো গাড়িতে রেখে আসে। আমার মনে হলো আমি ফারহানকে যেতে দেখেছি। আমি ওই মাত্র রিমান ভাইয়াকে দেখলাম, আইসক্রিম নিয়ে যাচ্ছিল মেবি। কি, ওরা দুজনে আমাকে রেখে একা একা ঘুরতে গেছে? দুজন একা একা কিভাবে হয়? কি, ওরা দুজনে আমাকে রেখে একা একা ঘুরতে এসেছে? আমার বিয়ে হয়ে গেছে তাকে এতটা পর করে দিল? দুজনে ঘুরতে এসেছে আর আমাকে বলেনি? দেখাচ্ছি মজা। বলো রিমান, কোন দিকে গেছে? সামনের দিকে। চলো, আজ ওদের খবর আছে। আরাফ আর মুন সামনে যায়, রিমান আর ফারহানকে খুঁজতে খুঁজতে। কিছুক্ষণ হাঁটার পর আরাফ রিমানকে দেখতে পায়। রিমান গোলাপ কিনছে। আরাফ রিমানের কাঁধে ধরে তার দিকে ফিরায়। ও তুই? আমার কান ঠিক আছে, ডাক দিলে শুনতাম। এভাবে ঘোরানোর কি আছে? তোরা আমাকে রেখে ঘুরতে চলে এসেছিস? তোর মাথা ঠিক আছে তো? গার্লফ্রেন্ডের সাথে ডেটে গেলে কেউ কি তার বন্ধুকে নিয়ে যায়? ফারহান, তোর গার্লফ্রেন্ড হলো কবে থেকে রে? বিয়ের দুদিনও হলো না আর পাগল হয়ে গেলি? আমি মাহুয়াকে নিয়ে এসেছি। ওই দেখ, মাহুয়া বসে আছে। মাহুয়া পেছনে তাকিয়ে সবাইকে দেখে দৌড়ে আসে। আরে তোমরা কেমন আছো? ভালো ভালো। তুই ফারহান কোথা থেকে পেলি? আমি আসার সময় ফারহানকে দেখলাম মনে হয়। ফারহান এখানে কি করবে? চল তো দেখি। সবাই ফারহানের খোঁজে যেতে থাকে। তুই আর আমি আলাদা আলাদা খুঁজতে থাকি, তাহলে তাড়াতাড়ি পাবো। কিছুক্ষণ পরে ফারহান আরাফকে আসতে দেখে রিমিকে নিয়ে গাছের পেছনে লুকায়। কি হলো? সামনে আরাব আসছে, দেখে ফেললে রিমানকে নিশ্চিত বলবে। আর তুই তো আবার রিমানকে মিথ্যা বলে এসেছিস। এখন কি হবে? পালাতে হবে, আর কি হবে। চল এখান থেকে। ফারহান রিমিকে নিয়ে পেছনে যেতে থাকে। যেই দৌড় দিবে অমনি রিমান সামনে এসে পড়ে। কোথায় যাচ্ছ বাবু? রিমানকে দেখে রিমি ফারহানের পেছনে লুকায় আর ফারহান বড় করে একটা হাসি দেয়। লুকিয়ে লাভ নেই, বেরিয়ে আসো, দেখে ফেলেছি। রিমি ভয়ে বেরিয়ে আসে। আরাবও চলে আসে। রিমি, তোর বান্ধবীর বাসা তো দেখি অনেক বড়। আর তোর বান্ধবী এমন ছেলেদের মতো দেখতে কেন? তাও আবার ফারহানের মতো। ফারহানের হারানো বোন হবে হয়তো, তাই না? আসলে রিমান, তোর নাম রিমি। কি হলো বল রিমি? লুকিয়ে লুকিয়ে প্রেম করতে এসেছো বুঝি? হঠাৎ মুনের এমন কথায় সবাই মুনের দিকে তাকায়। সবার তাকানো দেখে মুন চুপ হয়ে যায়। আমাকে যদি বলতি তাহলে কি আমি যেতে মানা করতাম? মিথ্যা বলার কি দরকার ছিল? আমি তো বলতেই চেয়েছিলাম, ফারহানি না করলো। বললো রিমান নাকি না করে দিবে। মিথ্যাবাদী আমি কখন না করলাম? ফারহান, এত অবিশ্বাস করিস রিমানকে? ভাই বিশ্বাস কর, আমি রিমিকে বলতে না করিনি। সে উল্টো মিথ্যে বলে এসেছে, আর দোষ আমার উপর চাপাচ্ছে। না ভাইয়া, বিশ্বাস কর। রাখ তোর বিশ্বাস। তোকে আমি হারে হারে চিনি। কি যেন বলেছিলি পড়াশোনা করব তাই লেট হবে? এই তোর পড়াশোনা? আজ যেন কি বলেছিলি? আর কিছু বলিনি। মনে পড়ছে। আমি বড় হয়ে গেছি, দেখতেই পারছি কত বড় হয়েছিস। মিথ্যুক। আচ্ছা এখন বাদ দাও, চলো সবাই ঘুরে বাসায় চলে যাই। এক মিনিট, তুই আর মন ঘুরতে এসেছিস? বাবা, আক্কেল আসলো তাহলে। চলো আমরা সবাই ওই দিকে ঘুরতে যাই। চলো। রিমান ফারহানের দিকে চোখ ছোট করে তাকায়। ফারহান একটা ইনোসেন্ট হাসি দেয়। সবাই অনেক দূরে। সবাই মিলে অনেক অনেক আনন্দ করে। সন্ধ্যা হয়ে গেছে, চারপাশে অন্ধকার হয়ে গেছে। তোরা সবাই যা, আমি মাহুয়াকে বাসায় দিয়ে আসি। আর ফারহান বাসায় মানুষ বাসায় যাবে, ওকে? সবাই গাড়ি নিয়ে চলে যায়। মাঝ রাস্তায় ফারহান গাড়ি থামায়। কি হলো? গাড়ি থামলেন কেন? এত সুন্দর করে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিলি, এর শাস্তি তো পেতেই হবে। কিসের শাস্তি? ওটা তো পরিস্থিতিতে বেরিয়ে গিয়েছিল। সরি। তো সরি আমার লাগবে না। যা, বাহিরে বের হয়ে কান ধরে বল আর করবি না। কি? কেউ দেখে ফেললে? এখানে কেউ নেই, যা তাড়াতাড়ি কর। ফারহান, আই লাভ ইউ। কাজ হবে না জানি। যাও, চুপচাপ গাড়ি থেকে বের হও।
রিমি সিট বেল্টটা খুলে যাবে কিনা যাবে না ভাবছে। তাড়াতাড়ি যা। রিমি পেছনে ফিরে ফারহানের দুগালে ধরে ছোট করে একটা কিস করে দিয়ে আবার নিজের জায়গায় এসে বসে। হঠাৎ এমন হওয়ায় ফারহান শক খায়। এবারের মতো মাফ করে দিলাম। রিমি ফারহানের দিকে তাকিয়ে হাসি দেয়। রিমান মাহুয়াকে বাসায় পৌঁছে দেয়। ভেতরে আসো, কফি খেয়ে পরে যেও। তুমি ডাকবে আর আমি আসবো না? রিমান আর মাহুয়া ভেতরে যায়। রিমান বসে, মাহুয়া কফি বানিয়ে আনে। কফি খেতে খেতে দুজনে গল্প করে। এবার আমার যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। এতটাও লেট হয়নি। এত রাতে তোমার সাথে একা থাকাটা ঠিক হবে না। মাহুয়া রিমানের কাছে এসে বসে। বসে রিমানের হাত জড়িয়ে ধরে বলে, কেন হবে না? আজ বাবাই আসবে বলে মনে হয় না। তো তুমি আজ আমার সাথে থেকে যাও। রিমান মাহুয়ার দিকে অন্যরকম ভাবে তাকায়। মাহুয়া রিমানের দিকে তাকায়। রিমানের তাকানো দেখে মাহুয়া বলে, রিমান, তুমি যাবে? আমি তো এমনি মজা করছিলাম। অনেক বেশি বলে ফেলেছো। রিমান মাহুয়াকে সোফার সাথে লাগিয়ে কিস করতে থাকে। মাহুয়া উঠতে চায়, রিমান শক্ত করে ধরে রেখে কিস করতে থাকে। কিছুক্ষণ পর দরজায় বেল বাজে আর দুজনকে ছেড়ে দিয়ে বসে। দরজার অপর পাশ থেকে তার বাবার আওয়াজ আসছে। বাবাই এসে গেছে, এখন কি হবে? রাতে আমাদের একসাথে ঘরে দেখলে কি না কি মনে করবে। এখন কি করব? কি করব, এক কাজ করো, তুমি আমার রুমে গিয়ে লুকাও, আমি আসছি, তাড়াতাড়ি যাও। রিমান দৌড়ে গিয়ে মাহুয়ার রুমে যায়। মাহুয়া স্বাভাবিক হয়ে দরজা খুলে। আরে বাবাই, তুমি এত তাড়াতাড়ি কেন আসছো? কেন আসছো মানে? কেন আসা উচিত হয়নি? না মানে তোমার তো আরো কয়েকদিন পরে আসার কথা ছিল, তাই আর কি সমস্যা হলো নাকি? না, কোনো সমস্যা নেই। আমার মেয়েটা একা একা এত কিভাবে থাকবে, তাই চলে আসলাম। তুই এত ভয়ে আছিস কেন? দেখে মনে হচ্ছে খুব ভয়ে আছিস। কি বলছো বাবা? ভয়ে কেন থাকবো? ঘুম পেয়েছে তো তাই বললাম। চাঁদ আজ কোথা থেকে উঠলো? রাত 9টার দিকে তোর ঘুম পেয়েছে? তখনই নজর সাইডে থাকা জুতার দিকে যায়। মাহু, আমি ছাড়াও কি এই বাড়িতে আরো কেউ আছে? কে কে কে- কেউ কে বাবাই? অন্য আর কে থাকবে? তাহলে এই জুতো জোড়াটা কার? কার আবার? আমার? অনেক স্টাইলিশ জুতো। আমি কি কম স্টাইলিশ নাকি? তা তো বটেই, তবে মা, তোমার পায়ের সাইজ দেখো আর জুতোর সাইজ দেখো। ও বাবাই, আনার পরে আমি সাইজ লক্ষ্য করলাম। আচ্ছা মাহু, টেবিলে দুটো কফির কাপ কেন? এটার কি উত্তর হবে শুনি? আর না মানে, হ্যাঁ, তোমার সাথে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো, তাই 2 কাপ বানিয়েছি। কিন্তু আমি তো চা খাই। হ্যাঁ তো, আমি তো কফি খাই, তাই কফি বানিয়েছি। বাবাই, তুমিও কি গোয়েন্দাগিরি লাগিয়ে দিয়েছো? তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। তোর মতো বড় মেয়ে আর আমার বাড়ির মতো ফাঁকা বাড়ি থাকলে একটু তো গোয়েন্দাগিরি করা লাগবেই। খুঁজতে খুঁজতে মাহুয়ার বাবা সিঁড়ির উপরে উঠতে থাকে। বাবাই, তুমি উপরে কোথায় যাচ্ছ? একটু দেখতে দে কোনো চোর তোর ঢুকলো কি না। না বাবা, বাবা তোমার সাথে আমি উপরে আসছি। আমি কানে কম শুনি না, এত জোরে বলার কি আছে মাহু? এমনি। মাহুয়ার বাবা মাহুয়ার রুমের সামনে দাঁড়িয়ে মাহুয়ার দিকে তাকায়। মাহুয়া ভয়ে শেষ। তার বাবা তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ঠাস করে দরজা খুলে ভেতরে ঢুকে বলে, ধরে ফেলেছি। কিন্তু ভেতরে কেউ ছিল না। কাকে ধরে ফেলেছো? কিছু না, এমনি বললাম। মাহুয়া মনে মনে আল্লাহ আল্লাহ করছে আর তার বাবা খাটের নিচে দেখে, ওয়াশরুমে দেখে, কিন্তু কিছু না পেয়ে রুম থেকে বাহিরে যায়। মাহুয়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। বাবাই, তুমি আমাকে এভাবে সন্দেহ করো? সন্দেহ না, একটু চেক করা লাগে মাঝে মাঝে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, যাও। বাবা যেতেই দৌড়ে ভেতরে গেলাম। হঠাৎ করে এমন হয়ে গেল কিভাবে? ভেতরে গিয়ে দরজা বন্ধ করে আস্তে করে বলি, কোথায় তুমি? বাবা নেই, বেরিয়ে এসো। তখনই ঠাস করে আলমারির দরজা খুলে গেল। রিমান আলমারির মধ্যে ছিল। রিমান জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তুমি ঠিক আছো তো? মনে তো হয়। এখন কি করব? সেটাই তো, দরজা দিয়ে বের করতে পারবো না। তুমি বললে আমি সারা রাত এখানে থাকতে পারি। তোমার স্বপ্নে। দরজা দিয়ে না তো কি হয়েছে, বারান্দা দিয়ে লাফ দাও। পাগল হয়ে গেছো নাকি? হাত পা ভেঙে গেলে? ধুর, কিচ্ছু হবে না, এতটা উঁচু না। আমি তো কতবার লাফ দিয়ে নিচে নেমেছি। কোন সুখে লাভ দিয়েছো? যখন বাবাই আমাকে আটকে রাখতো, কোথাও বের হতে মানা করতো, তখন এমন করতাম। তখন আবার মাহুয়ার বাবা দরজায় টোকা দেয়। মাহু, কার সাথে কথা বলছিস? দরজা খোল। সর্বনাশ, বাবাই, তাড়াতাড়ি বারান্দা দিয়ে লাফ দাও এক্ষুনি। মাহুয়া রিমানকে বারান্দায় নিয়ে যায়। তাড়াতাড়ি লাফ দাও। তুমি শিওর কিছু হবে না? মাহু, দরজা খোল। হ্যাঁ বাবাই, আসছি। লাফ দাও, লাফ দাও।
রিমান বারান্দার ওপাশে গিয়ে রড ধরে আছে। ওকে বাই। পাটা ভেঙে গেলে ডক্টরের কাছে নিয়ে যেও কিন্তু। আল্লাহ রক্ষা করো। তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু আমি ধাক্কা দিব। জল্লাদ গার্লফ্রেন্ড, আল্লাহ। বলে একটা লাফ দেয়। রিমান সোজা মাটিতে ঠিকমতো ল্যান্ড হয়ে আবার উল্টিয়ে পড়ে যায়, তারপর আবার উঠে। রিমান তুই বেঁচে গেছিস, তোর হাত পাও ঠিক আছে, ধন্যবাদ আল্লাহ। রিমান মাহুয়াকে টাটা দিয়ে দৌড়ে চলে যায়। মাহুয়া গিয়ে দরজা খুলে। মাহুয়ার বাবা আগে গিয়ে বারান্দা চেক করে। কি হলো বাবা? কার সাথে কথা বলছিলি? আর এত লেট হলো কেন দরজা খুলতে? বাবা মোবাইলে ভিডিও ছাড়া ছিল, আর আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তাই লেট হয়েছে। ও আচ্ছা। সকালে মন চোখ খুলে দেখে সে আরাবকে জড়িয়ে আছে, তার উপর পা তুলে। আর আরাবও তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। মন সরে যেতে চায়, কিন্তু আরাব শক্ত করে ধরে রেখেছে। তাদের নাক আর একটুর জন্য টাচ হচ্ছে না। মন কিছুক্ষণ নড়াচড়া করে, আর না পেরে শান্ত হয়ে যায়। আরাবের দিকে তাকিয়ে আছে। আরাফ এতটাও খারাপ না কি আস্তে আস্তে আরাফের দিকে অ্যাট্রাক্ট হচ্ছি, হয়তো হচ্ছি। আরাব চোখ খুলে মনের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। এবার দয়া করে আমাকে ছাড়বেন? আমার দয়া মায়া কম। ছাড়েন বলছি। আরাব ছেড়ে দেয়। মনও উঠে বসে। আমি কি কোলবালিশ যে আমাকে এভাবে জোরে ধরে আছেন? আমি আগেই বলেছি, আমাকে জড়িয়ে ধরলে আমিও আরো আঁকড়ে ধরবো। আর দেখো, আমি আমার জায়গা মতোই আছি, তুমি আমার জায়গায় এসেছো। আপনি না একদম ভালো না, অসভ্য একটা। বলে রাগে হনহন করতে করতে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে হাসতে থাকে। আরাব নিচে যায়। রিমান আর ফারহানকে দেখে আবার দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। এই দাঁড়া, কই যাস? ফারহান ধরো রে। রিমান আর ফারহান দৌড়ে যায়। আরাব সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে উঠতে দুজনে গিয়ে আরাবের গেঞ্জি ধরে, আর ফার ফার করে গেঞ্জিটা ছিঁড়ে যায়। রিমান আর ফারহান গেঞ্জির টুকরো কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, আর আরাব তার দিকে। রিমান গেঞ্জির টুকরো নিয়ে আবার ছেঁড়া জায়গায় ধরে হাত দিয়ে চাপ মেরে লাগিয়ে দেয়, যা সুন্দর করে নিচে পড়ে যায়। আরাব তাদের ড্রেসের দিকে তাকায়। আরাবের তাকানো দেখে দুজনে তাদের সামনে হাত রাখে। আমাকে অফিসে যেতে হবে, খবরদার আমার কাপড়ের দিকে নজর দিয়েছিস তো। ভাই অনেক কষ্টে রেডি হয়ে এসেছি, আমাকেও কনসেন্টে যেতে হবে। তোদের প্রবলেমটা কি একটু বলবি আমায়? আমার কোনো প্রবলেম নাই, রিমান তোর আছে। না আমারও নেই, কথা সেটা না, কথা হলো তুই আমাদের দেখে দৌড় দিলি কেন? কি করছস? কিছু না, এমনি দৌড় দিতে ইচ্ছে হলো। কি লুকাচ্ছিস আমাদের থেকে? অনেক হয়েছে, আমি কিছু লুকাচ্ছি না। আমি যাই, গিয়ে চেঞ্জ করে আসি। আমরা কেন এসেছিলাম সেটা শুনবি না? আমি না করলে তোরা কি বলবি না? কেন বলবো না? আমরা শুধু এটা বলতে এসেছিলাম আজ তোরা মনের বাপের বাড়ি যাবি, তাই আজ আমাদের সাথে আর দেখা হবে না। শুধু এটাই বলতে এসেছিলি, আর কিছু না? আরো কিছু বলার আছে? না না, আমি বুঝেছি তোদের কথা। এখন তোরা যা, আর আমিও গিয়ে জামা কাপড় পাল্টাই। বলে আরাফ চলে যায়। অদ্ভুত আচরণ করলো কেন? মনে ছিল না, কিন্তু হালা মনে করিয়ে দিয়ে গেছে। ওদের মধ্যে আজও কিছু হয়নি দেখে বোঝা যাচ্ছে। এখন না হতে পারে, হয়তো কিছুদিন পরে হবে। এটা রিয়াল লাইফ, স্টার জলসার নাটক না যে বিয়ের 6 মাস পরে বাসর হবে। বাস্তবে তো বিয়ের আগে কত কেউ করে ফেলে, আজই কিছু একটা করতে হবে। কিন্তু আজ তো মুন তার বাপের বাড়ি যাবে। সো হোয়াট, সেখানে গিয়ে ধামাকা করব। আরবের 12টা 13টা বেজে যাবে। তাতে আমাদের কি? আমাদের আনন্দ নেওয়ার কাজ আনন্দ নিব। দুজনে হাই ফাইভ করে চলে যায়। আরাফ আলমারি থেকে কাপড় বের করছে। মুন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আরাবের অবস্থা দেখে জোরে জোরে হাসতে থাকে। এতে হাসার কি হলো? এখন এইটা বলিয়েন না যে এটা একটা স্টাইল। মুন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রিমান আর ফারহান দুষ্টুমি করতে গিয়ে ছিঁড়ে ফেলেছে। অনেক ফানি লাগছে। আরাফ একটানে গেঞ্জি খুলে ফেলে। মুনের হাসি বন্ধ হয়ে যায়। আরাফ মুনের দিকে এগুতে থাকে। মুন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কি হলো? আমাদেরকে কেন আসছেন? আরাফ মুনের দিকে এগিয়ে যাচ্ছে। মুনের হার্টবিট বেড়ে যাচ্ছে। আরাফ মুনের কাছে এসে তার পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। মুন চোখ বড় বড় করে বরফের মতো দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মুন তার বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। স্টাইল দেখাতে আসছে আমাকে, এমন স্টাইল আমরাও করতে পারি। আরাব আর মুন রেডি হয়ে মুনের বাপের বাড়িতে চলে যায়। সেখানে আরাবের অনেক খাতিরদারি করা হয়। মুন শুধু বসে বসে মুখ বেঁকিয়ে সব দেখছে। মা, তোমার মেয়েও এসছে পর থেকে শুনছি, বাবা এইটা খাও, বাবা ওইটা খাও, একেবারে মা এইটা খা শুনিনি। চুপ মেয়ে, বিয়ে হয়ে গেছে তাও বুদ্ধি হলো না। তোর যখন মেয়ে হবে আর তার যখন বিয়ে হবে তখন বুঝবি। আমি আমার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দেব না, তাই না আরাফ? মুন আরাবের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। রিমি আর মাহুয়া কলেজে যায়।
গিয়ে ক্লাস করে দুজনে বাইরে এসে আড্ডা দিতে থাকে আর হেঁটে হেঁটে যেতে থাকে। ভাবি, সামনে গিয়ে কিন্তু ফুচকা খাবো। ঠিক আছে চলো, রিমি আমরা একই ক্লাসে পড়ি। আমাকে ভাবি বলে ডাকো, আমার কেমন নিজেকে বড় বড় লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে। হাঁটতে হাঁটতে মেডিকেলের সামনে চলে আসে। সব ডক্টর স্টুডেন্টরা বের হচ্ছে, তাদের ছুটি তাই। জানো ভাবি, আমার না ডাক্তার ছেলে খুব ভালো লাগে। ফারহান জানে আমাকে কবর দিয়ে দিবে। আমি অসুস্থ হয়ে গেলেও না কোনো ছেলে ডাক্তারের কাছে আমাকে জীবনে নিয়ে যাবে না। তোমার কোন ধরনের ছেলে পছন্দ? কোনো ধরনেরই না। তোমার ভাইকে কিভাবে মনে ধরে গেল কে জানে। আমি তো ভেবেছিলাম বিয়েই করব না। হাই রিমি, এখন কি করছো? হ্যালো আপু, আমার কলেজ ছুটি, তাই আজকে হেঁটে যাচ্ছিলাম। ও, তুমি কেমন আছো? আর তোমার ভাইয়া কেমন আছে? ভালো, তুমি কেমন আছে? ভালো। পরিচয় করিয়ে দিই, এ হলো মাহুয়া, আমার ক্লাসমেট। মাহুয়া, এ হলো ডক্টর মাহি। ওনার সাথে আমি আগেও পরিচিত হয়েছি। আর আমাকে নাম ধরে কেন রাখছো? ভাবি ডাকতে ভাবিই ডাকবে। উনি তো আর রিমানের মা বাবা বা কিছু হতো হয়তো, আর না যে জানলে অসুবিধা হবে। হ্যাঁ মাহুয়া। আবার মাহুয়া, ভাবি ডাকবে। কি ডাকবে? ভাবি। ভাবি কেন? তুমি কি? আমি রিমানের গার্লফ্রেন্ড, খুব তাড়াতাড়ি বিয়ে করব আমরা। রিমানও কি তোমাকে ভালোবাসে? কি প্রশ্ন করছো? ও আমাকে ভালো না বাসলে আমি ওর গার্লফ্রেন্ড হলাম কি করে? আচ্ছা এখন আসি, চলো রিমি। মাহুয়া রিমিকে টানতে টানতে নিয়ে যায়। মাহি সেখানেই দাঁড়িয়ে আছে। রাতে আরাব, মুন সবাই বসে বসে কথা বলছে আর হাসছে। তখন রিমান আর ফারহান আসে। তাদের দেখে আরাব দাঁড়িয়ে যায়। দুজনে বড় একটা হাসি দিয়ে সোফায় বসে। বসে পড় ভাই। তোরা এখানে কেন? ভাই, তোকে যে কি পরিমাণ মিস করছিলাম তা শুধু আমরাই জানি। অতিভক্তি চোরের লক্ষণ। এত বাজে ধারণা তোর আমাদের সম্পর্কে শুনে দুঃখ লাগলো। আরে ওরা এসেছে তো তোমার কি হয়েছে? তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। ভাবি, সবার জন্য নিয়ে এসো, কিন্তু তোমাদের জন্য আমাদের আবার একা খেতে শরম লাগে। তোদের আবার শরম? সবাইকে নিজের মতো ভাবিস না। ওরা এখানে এসেছে, কিছু তো একটা রহস্য আছে, কিছু তো একটা করতেই এসেছে, কিন্তু কি? এমন ভাবে তাকাস না, পাগল, লজ্জা লাগে। চল সর। মুন নাস্তা আর সবার জন্য জুস নিয়ে এসেছে। রিমান একটা জুসের গ্লাস নিয়ে সবার আড়ালে নিচে ধরে, আর ফারহান একটা ওষুধের শিশি বের করে 2 ফোঁটা মিশিয়ে দেয়। রিমান গ্লাসটা আরাবের দিকে ধরে। নে ধর। আরাব সন্দেহ নজরে তাকিয়ে অন্য গ্লাস নেয়। শালা। আচ্ছা মন না, মানে ভাবি তুমি নাও। আরে তোমরা খাও, আমি এখনই আসছি, তারপর খাবো। মুন রান্নাঘরে চলে যায়। রিমান আর ফারহান হতাশা হয়ে গ্লাসটা রেখে দেয়। আমি বলেছিলাম রিমিকে নিয়ে আসতে, রিমি তাদের খাইয়ে দিল হলে। রিমি 100টা প্রশ্ন করলো হলে, আর তার জবাব কিভাবে দিতি? ওকে বলতাম এটা একটা স্পেশাল জিনিস। রিমি যে ছুচি, এটা শোনার পর সে আগে খেয়ে দেখতো। সর, এভাবে বলিস না। এ হে, মা থেকে মাসির দরদ বেশি। আর তুমি কেন রিমিকে আনতে বলেছো সেটা মনে করেছো আমি বুঝি না। কি ফুসফুস করছিস? কিছু না। ফারহান তাকিয়ে দেখে জুসের গ্লাসটা মুনের ভাই খেয়ে ফেলে। ফারহান রিমানকে ইশারা দিয়ে দেখায়। কিছু না, লে হালুয়া, যাক সমস্যা নেই। ওর বউ আছে না, তাহলে কি প্রবলেম? মুনের জন্য আরেকটা গ্লাসে ওষুধ রাখে। মনে ভাবি এই নাও। শুধু মন বললেও চলবে। রিমান আর ফারহান খুশি হয়ে যায়। মুন গ্লাসটা নিয়ে তার পাশে থাকা ভাবিকে দিয়ে দেয় আর নিজে অন্যটা নেয়। মারহাবা, যাদের জন্য বানানো হয়েছে তারা ছাড়া দুনিয়ার সবাই খেয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর ফারহান আর রিমান দুজনে চাপা হাসি দিতে থাকে। কি রে, তোরা এভাবে হাসছিস কেন? একটা জোক মনে পড়ে গেছিল। কি জোক? সরি, ভুলে গেছি। রিমান আর ফারহান অনেকভাবে চেষ্টা করে কিন্তু খাওয়াতে পারে না। রিমান আর কোনো উপায় নেয়। এটা আমাকে করতেই হবে। কি? রিমান একটা পায়েসের বাটি ফারহানকে দেয়, আরেকটা নিজে রাখে আর সবগুলো পায়েসের বাটিতে ওষুধ মিশিয়ে দেয়। এটা কি করেছিস? এখন তো সবার। চুপ থাক, এখানে সবাই বিবাহিত, তাই চিন্তার কোনো ব্যাপার নেই। রিমান একটা বাটি আরাবের দিকে ধরে, আরাব অন্য বাটি নিয়ে খেতে থাকে, মনও একটা নিয়ে খেতে থাকে। রিমান আর ফারহান হাসতে থাকে। ওদের দুজনের খাওয়া শেষ। হঠাৎ করে এমন গরম লাগছে কেন? চল ফারহান, আমরা আসি, আমাদের কাজ শেষ। শালা দাঁড়া, কি করছস? একটু পর টের পাবা। বাই। রিমান আর ফারহান তাড়াতাড়ি চলে যায়। ওরা এত তাড়াতাড়ি চলে গেল কেন? হঠাৎ করে আমার এমন অদ্ভুত লাগছে কেন? আরাব আর মন শুধু ছটপট করছে। আমার খারাপ লাগছে। আমি রুমে গেলাম। আমার হঠাৎ এমন লাগছে কেন? কাউকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তবা তবা, কেমন লাগছে। মন তাড়াতাড়ি রুমে যায়।
আরাব বসে শুধু ছটফট করছে। শালা তোরা এটা ঠিক করলি না। আচ্ছা, আমি এখন আসি। আরে বসো, তোমার সাথে কথা বলি। এখানে আর বসে থাকা যাবে না। বাবা, বোঝার চেষ্টা করে। আরাব বারবার যাবো যাবো করছে আর ছটফট করছে। আরে ওদের নতুন বিয়ে হয়েছে, যেতে দাও, যাও বাবা। গেল আমার সম্মান মাটিতে। তোদের আমি ছাড়বো না। আরাফ তাড়াতাড়ি রুমে যায়, গিয়ে দরজা বন্ধ করে। ফারহান আর রিমান আবার আসে। তোমরা আবার? আরাব কোথায়? দুজন রুমে গেছি। কাজ হয়েছে? একটা জরুরি কথা আছে আরবের সাথে, এক্ষুনি আসছি। দুজন তাড়াতাড়ি গিয়ে মুনের দরজার পেছন থেকে লাগিয়ে দেয়, আবার নিচে চলে আসে। আঙ্কেল তাদের ডিস্টার্ব করেন না, নতুন বিয়ে হয়েছে। ডিস্টার্ব করতেও পারবে না। দেখ আঙ্কেল পায়েস খাচ্ছে। আচ্ছা আসি আমরা। দুজনে চলে যায়। আরাফ রুমে ঢুকে মুনের দিকে তাকায়। মুনু নেশা ভরা চোখে আরাবের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবার দুজনে উল্টো দিকে ফিরে। এমন ভুল করা যাবে না। শালা রিমান আর ফারহান। ছি ছি, মন, নিজের মনকে সামলা। কি ভাবছিস? আরফ, আমার হঠাৎ কেমন যেন লাগছে, বাসায় প্রকাশ করতে পারবো না। কিছু একটা করেন। কি করব? ধুর, মানে এমন যাতে আর না লাগে তার কিছু করেন। অদ্ভুত। জানি না কি করব। আমারও একই রকম লাগছে। নিশ্চয়ই কেউ কিছু খাইয়েছে। উফ, গায়ের কাপড় যেন শরীরে কামড় দিচ্ছে, সব খুলে ফেলতে ইচ্ছে করছে। আরাব গিয়ে মুনের হাতে ধরে বলে, কি করছো? কাপড় খুলো না। আরাব আর মুন দুজনের দিকে তাকিয়ে আছে। মুন আরাবের হাত খামচে ধরে। মুন আরাবের দিকে তাকিয়ে তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়, কিস করতে থাকে। আরাবও কন্ট্রোল হারিয়ে মুনকে কিস করতে থাকে। দুজনে পাগলের মতো কিস করতে থাকে। কিস করতে করতে টেবিলের সাথে ধাক্কা খায়, তারপর বিছানায় পড়ে যায়। দুজন দুজনকে চোখ বন্ধ করে কিস করছে। আরাব মুনের গলায় মুখ ডুবিয়ে দেয়। মুন আরাবের পিঠ খামচে ধরে। তারপর আরাব চোখ খুলে উঠে বসে, নিজের গালে কয়েকটা থাপ্পড় দিয়ে বলে, কন্ট্রোল আরাব, কন্ট্রোল। মুন আবার আরাবকে নিজের কাছে টানে। আরাব মুখের কাছে গিয়ে নিজের চোখ বন্ধ করে বলে, মন কন্ট্রোল করো প্লিজ, না হলে কালকে আফসোস করবে। আমি তোমার অমতে কিছু করতে চাই না। আমার পুরো মত আছে। এটা তুমি না, ওষুধ বলছে। আরাফ মুনকে ছাড়িয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়, নিজের গেঞ্জি খুলে গোসল করতে থাকে। এদিকে মুন ছটফট করতে থাকে। বেশ কিছুক্ষণ পর গোসলের পর উফ, এখন ঠিক লাগছে। শালা তোদের খবর আছে। আরাফ জামা কাপড় পাল্টে বাহিরে বের হয়। বাহিরে দেখে মুন একটা ছোট নাইট ড্রেস পরে বিছানায় অর্ধেক শোয়া অবস্থায় আছে। আরাফ কয়েকটা ঢোক গিলে। তোমার না এই নাইট ড্রেস একদম পছন্দ হয়নি? যে গিফট করেছে তাকে কত গালাগাল দিয়েছো, তাহলে আবার পরলে যে? অনেক গরম লাগছিল আমার, আর তুমি না বলছিলে এই ড্রেসে আমাকে ভালো লাগবে না। এখন বলো কেমন লাগছে। ওকে, এভাবে বলে ওষুধের কোনো প্রয়োজন নেই। না, এখানে থাকা যাবে না। আরাফ তাড়াতাড়ি দরজা খুলে বের হতে নেয়, কিন্তু দরজা খুলে না। দরজা ভেতর থেকে বন্ধ। দরজা বাইরে থেকে কে বন্ধ করল? রিমান, ফারহান, তোদের আমি ছাড়বো না। শালা কুত্তা হারামিগুলো। মুন আরাবের কাছে এসে পেছন থেকে তার শার্ট ধরে সামনে ফিরায় আর ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। মুন গিয়ে আরাবের উপরে উঠে বসে। একে এখন কিভাবে গোসল করাবো? দেখো, এমন করলে নিজেকে সামলানো অনেক কষ্ট হয়ে যাবে। তাছাড়া আর কিছু বলার আগে মুন আরাফকে কিস করতে থাকে। আরাফ অনেক কষ্টে নিজেকে সামলে মুনের কাঁধে হাত দিয়ে মুনকে উপরের দিকে ধাক্কা দেয়। মুন তাড়াহুড়ো করে আরাবের শার্টের বোতাম খুলতে থাকে। এ কোন বিপদে পড়লাম? মনে তো চাচ্ছে থাক, না ভালোই ভালো। আরাফ মুনের হাত ধরে তাকে নিজের থেকে ছাড়িয়ে পাশে থাকা ওড়না দিয়ে মুনের হাত বেঁধে দেয়। মুনের হাত বেঁধে তাকে শুয়ে দেয়। মুন পা এক পায়ের সাথে অন্য পা ঘষছে। আরাফ মুনের পায়ের দিকে তাকিয়ে 2-3টা এক্সট্রা ঢোক গিলে। তাড়াতাড়ি চাদর নিয়ে মুনের পুরো শরীর পেঁচিয়ে ফেলে। নড়াচড়া করার কোনো উপায় নেই। মুনকে শুয়ে আরাফ হয়রান হয়ে মুনের পাশে শুয়ে থাকে। আরব, তোমাকে দেখি আমার খারাপ খারাপ খেয়াল আসছে। আরাফও মুনের দিকে মাথা ঘুরিয়ে বলে, আমারও। এক কাজ করো, আমার দিকে তাকিও না। আমি কি করব, চোখ চলে যাচ্ছে। আরাফ মুনকে ধরে অন্যদিকে ঘুরিয়ে দেয়। আরাফ মুনকে যেভাবে প্যাকেট করেছে তাতে অন্যদিকে ঘোরা তো দূরের কথা, নড়তেও পারবে না। খালি সকালটা হোক। রিমান, ফারহান, তোদের আমি কি যে করব বুঝতে পারছিস না। রিমান আর ফারহান রাতে খালি রাস্তায় গাড়ির উপরে শুয়ে আছে। আজ নিজের প্রতি গর্ববোধ হচ্ছে। কেন? আরে আমি নিজের বন্ধুর ঘর বসিয়ে দিয়েছি। আমি না, আমরা। তুই কি করছস? প্ল্যান তো আমার ছিল। তো কি হয়েছে? ওষুধ তো আমি এনে দিয়েছি। কাল আরবের হাতে মার না খেলে হলো আর কি। আরে ধুর, ওদের মধ্যে প্রেম ভালোবাসা হলে এসে উল্টো ধন্যবাদ জানাবে আমাদের। হ্যাঁ, আর যদি কিছু না হয়ে থাকে তখন? তখন আর কি,
মার খাওয়ার জন্য রেডি থাকিস তুই? আমি কেন, তুই কেন না? কারণ ওষুধ তো তুই এনে দিয়েছিস। হ্যাঁ, কিন্তু প্ল্যান তো তোর ছিল। আচ্ছা, এখন কেন আমরা ঝগড়া করছি? আমাদের প্ল্যান অবশ্যই কাজে দিবে। ইস, আমাদের বিয়ে কবে হবে? তুই রাজি থাকলে আমার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। দূরে গিয়া মর। আমি মরলে তোর বোন বিধবা হয়ে যাবে। সমস্যা নেই, কিছুদিন পরে আবার বিয়ে দিয়ে দিব। শালা হারামি। সকালে মুন নড়াচড়া করার চেষ্টা করছে কিন্তু পারছে না। আস্তে আস্তে চোখ খুলে নিজেকে এমন চাদরে পেঁচানো অবস্থায় দেখে মুন অবাক হয়ে যায়। মুন ছটপট করতে করতে আরাব আরাব ডাকছে। আরব, আরব, আমাকে তাড়াতাড়ি ছুটাও, আমি ওয়াশরুমে যাব জরুরি। আরব, আরব কোথায় তুমি? আরাব আস্তে আস্তে চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখে মন ওইদিকে ফিরে ছোটার চেষ্টা করছে। আরাব হেসে দেয়। আরব, আপনি কি এখানে আছেন নাকি নেই? আমি ওয়াশরুমে যাব, প্লিজ হেল্প। যে আমাকে এইভাবে বেঁধেছে তার খবর আছে। আসতে, আমি ছুটিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি। আরাফ মনকে ধরে উঠিয়ে দাঁড় করায়, তারপর চাদরের প্যাচ খুলতে থাকে। উফ, তাড়াতাড়ি। আরে বাবা দাঁড়াও, খুলছি তো। আরাফ চাদরের প্যাচ খুলে মুনের দিকে তাকিয়ে তার চোখ আবার অন্যদিকে ঘুরায়। কি হলো? মুন নিজের দিকে তাকিয়ে একটা চিৎকার দিয়ে বলে, এই ড্রেস তোকে কে পরিয়েছে? খবরদার এদিকে তাকাবে না। বলে মুন দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। নিজেকে আয়নায় দেখে তার কাল রাতের কথা সব মনে পড়ে। কাল রাতের ঘটনা সব মনে পড়ার পর মুন তার মুখ 2 হাত দিয়ে ঢেকে রাখে আর কান্নার মতো আওয়াজ বের করতে থাকে। এখন আমি কি করব? এই মুখ নিয়ে আমি আরবের সামনে কিভাবে দাঁড়াবো? আমার মান সম্মান সব শেষ। এখন আরব আমার বিষয়ে কি ভাববে? হ্যাঁ, কি করবে আল্লাহ, মাটি ফাঁক করে দাও, ঢুকে যাই। কোন হারামি এমন দুষ্টুমি করেছে আমাদের সাথে, তার উপর ঠাডা পড়ুক। মুন ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে। ওয়াশরুম থেকে বের হয়ে আরবের দিকে তাকায়ও না, সোজা তাড়াতাড়ি নিচে চলে যায়। তমিজ বকবকে সব মনে পড়ে গেছে আর সে লজ্জা পাচ্ছে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে ওয়াশরুমে চলে যায়। নিচে গিয়ে দেখে আজ সবাই অনেক ভালো মুডে আছে। মুন সোফায় কফির কাপ নিয়ে বসে আছে, শুধু কালকের ঘটনায় মাথায় ঘুরছে আর লজ্জায় লাল গোলাপি বেগুনি হয়ে